সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথি অনুষ্ঠানে। অনুষ্ঠানটির সঞ্চালনায় আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। দর্শক, আমাদের আজকের বিষয় পাইলস এর এর কারণ, লক্ষণ ও হোমিও চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য বরাবরের মতো আমাদের সাথে আছেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি তার মূল্যবান পরামর্শ আজ আমাদের মাঝে তুলে ধরবেন। দর্শক, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে তা আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক, হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি। দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমরা সরাসরি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি স্যার। স্যার, আপনি আজ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে যারা লাইভে আছেন, দেশ এবং বিদেশ থেকে এই লাইভ প্রোগ্রামটা দেখতেছেন, তাদেরকেও আমি আন্তরিক মুবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ স্যার। দর্শক, এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, আমাদের আজকের বিষয় পাইলস এর কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথি চিকিৎসা। স্যার, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো পাইলস বা হেমোরয়েড বলতে আমরা কি বুঝি? জি, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ জানাই। আসলে আমরা আহ এই প্রশ্নের উত্তর এইভাবে আমরা দিতে পারি যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আসলে পাইলস বা হেমোরয়েড বলতে আমরা কি বুঝি, কাকে বলে। আমরা সাধারণত দেখি যে মলদ্বারের বাহিরে বা ভিতরে চারিদিকের শিরাগুলো যদি কোনো কারণবশত ফুলে যায় এবং সেটা মটর দানার মতো অথবা সোলার দানার মতো অথবা আঙ্গুর ফলের মতো আকৃতি ধারণ করে, তো এই লক্ষণকে আমরা পাইলস হিসাবে অথবা হেমোরয়েডস হিসাবে আমরা জানি। এবং এটা স্ফীত হয় এবং প্রসারিত শিরাগুলোকে আমরা বলি বলে থাকি। তো এই বলি কখনো একটি দেখা দেয় অথবা একাধিক দেখা দিতে পারে। তো সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আরো পরবর্তীতে আমি হ্যাঁ হ্যাঁ লিঙ্ক পাঠাই। আপনি সরাসরি ফেসবুকে ঢুকুন। জি জি, আপনি হ্যাঁ, আপনি একটু এটা শেয়ার করে দেন, টাইম লাইনে শেয়ার করে দিলে ভালো হবে। জি, ঠিক 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 আছে, ইনশাআল্লাহ স্যার। তো আমরা যেটা বলতেছিলাম, জি, তো এটা কখনো আঙ্গুর ফলের মতো অথবা সোলার দানার মতো মটর দানার মতো হতে পারে। তো এটার আবার প্রকার ভেদ আছে। যে আপনার কোনো কোশ্চেন থাকলে এবার আপনি কোশ্চেন করতে পারেন। জি ধন্যবাদ স্যার। স্যার, এ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইবো পাইলস বা হেমোরয়েড কত প্রকার এবং কি কি? জি, পাইলস সাধারণত আমরা কোথাও কোথাও দেখেছি যে আসলে ৩ প্রকার লেখা আছে, কিন্তু আসলে মূলত এটা ২ প্রকার, এক্সটার্নাল পাইলস এবং ইন্টারনাল পাইলস। এটা এক্সটার্নাল পাইলস এবং ইন্টারনাল পাইলস। তো এক্সটার্নাল পাইলস এবং ইন্টারনাল পাইলসটা কি? পাইলসের প্রকার ভেদ সম্বন্ধে আরো বা বৈশিষ্ট্য অনুসারে এটাকে দেখা যায় যে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তো একটা হলো এক্সটার্নাল পাইলস, একটা হলো ইন্টারনাল পাইলস এবং মিক্সড পাইলস। তো বহির্বলি কি, অন্তর্বলি কি এবং মিশ্রিত বলিটা কি, তো সেটা যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি যে এক্সটার্নাল পাইলসটা কি, ইন্টারনাল পাইলসটা কি এবং মিক্সড পাইলসটা কি। বহির্বলি বলতে আমরা এমন বুঝি যে মলদ্বারের আপনার অ্যানাসে, বিশেষ করে রেকটামের অ্যানাসে যেখানে আপনার পেশিটা কি হয়, এটা সফট মিউকাস মেমব্রেন দ্বারা এটা আবৃত থাকে। এখানে কিন্তু অনেক সময় রক্তস্রাব হয় না বা হতে দেখা যায় না। আবার কখনো এখানে ক্ষত হতে পারে বা আবার নাও হতে পারে, ঘায়ের মতো সৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। তো এটা চামড়া দ্বারা আবৃত থাকে। আর অন্তর্বলি বলতে আমরা যেটা বুঝি, হ্যাঁ, অন্তর্বলি যেটা আপনার ভিতরের যেটা বলি, সেটা মলদ্বারের সামান্য দেখা যাচ্ছে ভিতরের দিকে এটা আপনার একটু বৃদ্ধি হয়। এই বলি সাধারণত এটাও কিন্তু সফট মিউকাস মেমব্রেন দ্বারা কিন্তু আবৃত থাকে। তো আমি তো আলোচনা আছি। জি
হ্যাঁ, এটা কাউন্টারে দেখাই, আপনি টিকিটটা নেন, ওখান থেকে টিকিট নিয়ে নেন। জি স্যার আমরা আলোচনায় ফিরে আসি স্যার। জি স্যার বলুন। হ্যাঁ, স্যার আমি ওই যে আমার আমরা শুনতে পাচ্ছি স্যার, বলুন। আচ্ছা ঠিক, হ্যাঁ ওই যে আমার শ্বশুর এসেছিলেন, জি ওনাকে একটু বিদায় দিলাম। জি আচ্ছা স্যার, ওকে স্যার, নো প্রবলেম। জি, তো যেটা বলতেছিলাম, তো সাধারণত সফট মিউকাস মেমব্রেইন দ্বারা কিন্তু এটা আবৃত থাকে এবং এটা থেকে রক্তস্রাব হয়। এই রক্তস্রাবী অশ্বকে আমরা অন্তর বলে থাকি। সাধারণত বাইরের পার্টে যেটা হতে দেখা যায় সেটা কিন্তু রক্তস্রাব কম হয় এবং সেখানে প্রেশার কম হয়। যদি কখনো রক্তস্রাব হতে থাকে সেই অনুযায়ী আমাদের লক্ষণ অনুযায়ী চমৎকার হোমিওপ্যাথিক ওষুধ আছে, সেগুলোকে অ্যাপ্লাই করলে এটা কমপ্লিটলি ভালো হওয়া সম্ভব। তো এনিওয়ে, আমরা ভিতরের বিষয়টা আলোচনা করতেছিলাম, অন্তর্বলী আসলে কি। তো এটা প্রথমত অবস্থায় দেখা যায় যে মলদ্বারের ভিতরেই থাকে। তো মলত্যাগ কালে কিন্তু এটা বাহিরে আসে না। একটা পর্যায়ে যখন আহ মল যখন কঠিন থাকে, তো ওই কঠিন মল যখন আসতে চায় না, অনেকেই আঙ্গুলের সাহায্যে নেওয়ার চেষ্টা করে অথবা মেকানিক্যাল কোনো ডিভাইস ইউজ করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু সেখানে একটা প্রেসার ক্রিয়েট করতে হয়। এই প্রেসার ক্রিয়েট করার ফলে দেখা যায় যে ওই মলদ্বারটা কিন্তু হয়ে যায়, শিথিল হয়ে যায়। শিথিল হওয়ার কারণে একটা ওই ভিতরের বলিটা, আমাকে তো কল দেওয়ার দরকার নাই। এক ডাক্তার সাহেব, আপনি এটা টাইম লাইনে শেয়ার করেছেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বলতে থাকেন স্যার, বলতে থাকেন হ্যাঁ হ্যাঁ। স্যার, আপনি তো বলেন স্যার। আসলে ফোন ফোন আসলে, আলোচনার সময় ফোন আসলে বেশ একটা ঝামেলা, আলোচনা করা কঠিন। তো যেনারা স্যার, অনলাইনে আসতে চাচ্ছেন ওনারা তো সরাসরি ফেসবুক লাইভে আসতে পারেন, লাইভটাকে দেখতে পারেন, যেহেতু এটা আমরা টাইম লাইনে শেয়ার করেছি। জি, তো আমরা যেটা বলতেছিলাম যে সহজেই কিন্তু আঘাত লাগে, ক্ষত হয়। হ্যাঁ, এবং এই অবস্থায় কিন্তু প্রথম অবস্থায় কিন্তু রক্তস্রাব হয় না, কিন্তু যখন বলিটা বেশি প্রসারিত হয় এবং তখন কিন্তু পায়খানার সময় বেশ কুন্থন দিতে হয়, আর কুন্থনি দিতে দিতে কিন্তু বলিটা বাহিরে আসে, তখন কিন্তু রক্তস্রাব হতে থাকে, রক্তস্রাব দেখা দেয়। তো বলি যখনই বের হয়ে আসে তখনই কিন্তু মলদ্বারের পেশির স্বাভাবিক কিন্তু একটা সংকোচন তৈরি হয়। আর এই সংকোচনের ফলেই দেখা যায় যে পেশির উপর একটা প্রেসার পড়তে থাকে, আর এখানে ইনফ্লামেশন তৈরি হয়, এখানে বার্নিং তৈরি হয় এবং রক্তস্রাবও বৃদ্ধি পেতে থাকে। যে আপনার এরপরে আরো যদি কোশ্চেন থাকে, আমরা মিশ্র বলি, মিশ্রিত যে বলিটা, মিক্সড পাইল যেটা, সেটার বিষয়ে একটু আলোকপাত করবো, তারপর অন্যান্য বিষয় আলোচনা করবো যদি আপনার কোনো কোশ্চেন থাকে। তো মিশ্রিত বলি বলতে আমরা ইন্টারনাল পাইলস এবং এক্সটার্নাল পাইলস উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পারি। তো ইন্টারনাল পাইলস এর আলোচনা করেছি, এক্সটার্নাল পাইলস এর আলোচনা করেছি। তো স্যার দুইটার ধন্যবাদ। সমন্বয় যেখানে ঘটে সেটা মিশ্রিত বলি হিসেবে আমরা জেনে থাকি। জি, এখানেও কিন্তু ভিতরের অংশে এটা, এখানে কিন্তু সফট মিউকাস মেমব্রেইন দ্বারা কিন্তু এটা আবৃত থাকে। জি স্যার ধন্যবাদ স্যার। স্যার এ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইবো, পাইলস বা হেমোরয়েডে আক্রান্ত অর্গাননের পজিশনটা কি? অর্গানের পজিশন, পজিশন, অর্গানের, অর্গান। হ্যাঁ অর্গানের পজিশনটা কি? জি জি, আমরা রেকটাম, রেকটাম যেটা জানি, পাইপথ, পাইপথ যেটা এখানে আক্রান্ত হতে দেখা যায়। তো এখানে কিন্তু অ্যানাস একটা আছে, হ্যাঁ পাইপথের যে অ্যানাসে এখানে দেখা দিতে পারে, এবং রেকটামের ভিতরেও দেখা দিতে পারে, যেটা আমরা আলোচনা ইতিমধ্যে করেছি যে ইন্টারনাল পাইলস এবং এক্সটার্নাল পাইলস মলদ্বারের দেখা যাচ্ছে যে কোনো একটা সাইডে, যে কোনো সাইডে, সেটা ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে, সেটা মিডিল হতে পারে, ফ্রন্ট পার্টে হতে পারে, ব্যাক পার্টে হতে পারে। তো মলদ্বারের চতুর্পাশেই এটা দেখা দেয়। জি ধন্যবাদ স্যার আপনার সুন্দর বিশ্লেষণের জন্য। স্যার এই পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইবো, পাইলস বা হেমোরয়েডে আক্রান্ত অর্গাননের ফিজিওলজি ফাংশন কি কি হয়ে থাকে? হ্যাঁ, এখানে সাধারণত আমরা ফিজিওলজিক্যাল যে ফাংশন, ফিজিওলজিক্যাল যে চেঞ্জ, প্যাথোলজিক্যাল যে চেঞ্জ আসে, সেখানে এখানে কি হয়, রক্ত সঞ্চয় হতে দেখা যায়, এখানে ফুলে ওঠে, তো এখানে বার্নিং হতে থাকে, তো এখানে পেইন হতে থাকে, এখানে ইনফ্লামেশন হয়, প্রদাহ তৈরি হয়, যে এইগুলো চেঞ্জ আসতে পারে। জি ধন্যবাদ স্যার। কি কি কারণে স্যার হেমোরয়েড বা পাইলস থাকে, সেগুলো একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। জি, পাইলস, পাইলস এবং হেমোরয়েড একই একই, হ্যাঁ পরিভাষা, একই পরিভাষা। তো এটা পাইলস আপনি যদি কখনো কোথাও সার্চ দেন, তো সেই ক্ষেত্রে হেমোরয়েডস আসবে। জি
আর আপনার কাছে জানতে চেয়েছিলাম কি কি কারণে আমাদের হ্যাঁ, কি কি মানব কারণে দেহে। হতে পারে? জি জি, কি কি কারণে এটা হতে পারে? তো বিভিন্ন কারণে এই পাইলসটা বা হেমোরয়েডসটা দেখা দিতে পারে। তো প্রধানত যে কারণে দেখা দেয়, আমরা দেখেছি অনুন্নত কান্ট্রিতে কিন্তু পাইলস বা হেমোরয়েডস এর আক্রমণটা খুব কম দেখা দেয়। তো বিশেষ করে উন্নত কান্ট্রিতে এটা বেশি দেখা দেয়। কেন দেখা যায়? তাদের খাদ্যাভ্যাসটা একটু ভিন্ন। তারা আঁশযুক্ত খাবার, ফাইবার যুক্ত খাবার না খেয়ে তারা বেশি কি রিচ ফুড খেতে থাকে, তারা মাংস খেতে থাকে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে ভাজা পোড়া খেতে থাকে, খুব বেশি গুরুপাক খাবার খায়, যার ফলে কিন্তু তাদের দেখা যায় অধিকাংশ তাদের মধ্যে এই হেমোরয়েডস হওয়ার প্রবণতা দেখা দেয়। আবার কোষ্ঠকাঠিন্যের কারণে এই রোগটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় উত্তেজক বা উগ্র জাতীয় যে সমস্ত ওষুধ আছে, সেগুলো খাওয়ার ফলেও কিন্তু অনেক সময় এই রোগ দেখা দিতে পারে। অনেক সময় রাত্রি জাগরণের ফলেও এটা দেখা দিতে পারে। জীবনের প্রতি দেখা যাচ্ছে তারা কি মানে অত্যাচার করেছে, এবং অনেক অনেক সময় সেডেন্টারি লাইফ, বসে বসে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে এটা দেখা দিতে পারে। যারা সর্বদাই দেখা যাচ্ছে বসে বসে কাজ করে, উগ্র মশলাযুক্ত খাবার খায়, অথবা তৈলাক্ত খাবার খেতে থাকে, তাদের ক্ষেত্রে এটা দেখা দিতে পারে। অথবা দেখা যায় যকৃতে রক্তাধিক্যের কারণে এটা দেখা দিতে পারে, লিভার সিরোসিস এর কারণে এটা দেখা দিতে পারে, অজীর্ণ বা পরিপাক যন্ত্রের দেখা যায় যে বিকলতার কারণে এটা দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় যে একটা বয়স আছে, যে 50 থেকে 55 বছর বয়স পর্যন্ত, এই বয়সে যাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে যায়, এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড যদি এদের বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রস্রাব করতে দেখা যায় অনেক সময় নেয়, একটু বেগ দিতে হয়। কোথানি দেওয়ার কারণে দেখা যাচ্ছে তাদেরও কিন্তু পাইলস হতে দেখা যায়। অথবা দেখা যায় যে যারা গর্ভাবস্থায় থাকে, তো যখন ডেলিভারির সময় ডেলিভারি পেইন হয়, ওই ক্ষেত্রে প্রচন্ড প্রেশার ক্রিয়েট করেই কিন্তু ডেলিভারি করাতে হয়। তো তার প্রেশার ক্রিয়েটের ফলে কিন্তু একটা চাপ পড়তে থাকে, অথবা পূর্ণ গর্ভাবস্থায় জ্বরের উপর একটা চাপ পড়তে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই হেমোরয়েডস নামক যে ডিজিজ, এটা দেখা দিতে পারে। আবার অনেক সময় পুরাতন ডিসেন্ট্রি, যে ক্রনিক যে ডিসেন্ট্রি, অথবা পুরাতন যে উদারময়, দীর্ঘদিন পর্যন্ত এই রোগে ভোগার ফলেও কিন্তু হেমোরয়েডস এর লক্ষণগুলো তৈরি হয়। তো বিভিন্ন কারণে সেরাতে যদি চাপ পড়ে, এটার কারণে আপনার এই পাইলস অথবা হেমোরয়েডস দেখা দিতে পারে। অনেক সময় বংশগত কারণে, এটা এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। বংশগত কারণে তাদেরকেই এটা আক্রমণ করবে যাদের ফ্যামিলিতে দেখা যায় যে যাদের খাদ্যাভ্যাস, তারা তো দেখা যাচ্ছে যারা ধনী মানুষ, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির, এরা কিন্তু কি করতে চাই, তো হাইলি রিচ ফুড খাবার খেতে চাই। তো হাইলি ফুড খাওয়ার কারণেই তাদের ফ্যামিলিতে এই ধরনের একটা অভ্যাস কিন্তু জারি থেকে যায়। তো জারি থাকার ফলে কিন্তু তাদের বংশধারায় কিন্তু তাদের সন্তানদেরও এই রোগ হতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে যারা দেখবেন যে নর্মাল জীবনযাপন করে, অনুন্নত কান্ট্রিতে যারা বাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু বংশ পরম্পরায় এটা কিন্তু দেখা দিবে না। তো জি, আমরা বিভিন্ন কারণে কিন্তু এটা কি দেখা দেয়, সেগুলো আমরা কারণ বলেছি। আর কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন। ধন্যবাদ স্যার। স্যার, আমরা কি কি লক্ষণ বা চিহ্ন দেখলে বুঝতে পারবো রোগী পাইলসে আক্রান্ত? জি একজন জি রোগী আমাদের কাছে যখন আসবে, তখন আমরা জি জি সাধারণভাবে তাকে কি কি লক্ষণ পেলে তার কাছ থেকে, এবং তার যে সাইন সিমটম, যে সব সাইন দেখলে আমরা বুঝতে পারবো প্রাথমিক অবস্থায় যে রোগী পাইলসে আক্রান্ত। জি 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 লক্ষণ, হ্যাঁ, লক্ষণটা এমন যে কখনো দেখা যায় যে মলদারে কি হয়, এক্সটার্নাল ইন্টারনাল উভয় প্রকারের পাইলস হতে পারে, অথবা মিক্সড পাইলস দেখা দিতে পারে। তো সেখানে চুলকাতে থাকবে, সেখানে দপদপ করতে থাকবে, সেখানে জ্বালা পোড়ার লক্ষণ থাকবে। হ্যাঁ, রোগী মনে করবে মলদারে কি কাটা ফোটার মতো ব্যথা বেদনা করতেছে, অত্যন্ত যন্ত্রণা বোধ করতেছে। অনেক সময় কোমরে ব্যথা বেদনাও তৈরি হতে পারে। মলত্যাগকালীন সময়ে রক্তস্রাব কখনো কখনো হতে দেখা যায়, আবার কখনো কখনো হতে আহ, না হতেও দেখা যায়। তো যখন রক্তস্রাব হয় না, তখন আমরা এটাকে ব্লাইন্ড পাইলস বলি, ব্লাইন্ড হেমোরয়েডস এটাকে বলে থাকি। যতক্ষণ পর্যন্ত এটা ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্ত দেখা যায় যে অনেক সময় রক্তস্রাব অনেক সময় হতে থাকে, যদি অত্যন্ত প্রেসার ক্রিয়েট করতে থাকে এবং ক্রনিক অবস্থা চলে আসে। কেবলমাত্র মলদ্বারের ভিতরেই অনেক সময় দেখা যায় যে ভারবোধ করতে থাকে, পায়খানার আগে সময়ে, হ্যাঁ, তো পরে ব্যথা বেদনা করতে পারে। তো মনে করে কোন একটা গোজ পোতা আছে, কোন একটা কি সেখানে আটকানো আছে, এই লক্ষণ কিন্তু প্রকাশ পায়। জি, আর স্যার, কোন কোশ্চেন? ধন্যবাদ স্যার। স্যার, এ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইবো পাইলসের
প্যাথোলজিক্যাল টেস্টের গুরুত্ব কতটুকু এবং কি কি প্যাথোলজিক্যাল টেস্ট দ্বারা আমরা নিশ্চিত হতে পারবো যে রোগী পাইলসে আক্রান্ত? জি জি জি, চমৎকার কোশ্চেন করেছেন। পাইলস রোগে আক্রান্ত হলে দেখা যায় আমরা সাইন এবং সিমটমের কথা বলেছি, যখন প্যাথোলজিক্যাল টেস্টের কথা বলবো, রোগ নির্ণয় আমরা কিভাবে করব, এটাকে শিওর হওয়ার জন্য, কনফার্ম হওয়ার জন্য আমরা অ্যানোস্কোপি করতে বলতে পারি। অ্যানোস্কোপি, আপনার কোলোনোস্কোপি, এই টেস্টগুলো আমরা দিতে পারি। জি ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইবো স্যার, পাইলস বা হেমোরয়েডের হোমিওপ্যাথি চিকিৎসার সংক্ষেপে যদি একটু আলোচনা করতেন। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে আসলে রেপার্টরি একটু সাহায্য নিতে হয়। রেপার্টরিতে আমি দেখেছি হেমোরয়েডস এর জন্য প্রায় 275টি রিমেডি আছে। কতটি রিমেডি? প্রায় 275টি রিমেডি। তো এর মধ্য থেকে যদি আমি 10টা মেডিসিনও আলোচনা করতে যাই, তো সেই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হবে। তো আমি দেখি কিছু কিছু কমন যে মেডিসিন গুলো আছে, সেই কমন মেডিসিন গুলো নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা সাধারণত ফার্স্ট এড যে মেডিসিন গুলো পেয়ে থাকি, সেটা আমরা 24টা মেডিসিন এখানে দেখতে পাচ্ছি। তো 24টা মেডিসিন এখানে আলোচনা করা সম্ভব হবে না। এবং সেকেন্ড গ্রেড যে মেডিসিন আছে, সেই ক্ষেত্রে আমরা 63টা মেডিসিন দেখতে পাচ্ছি, এবং থার্ড গ্রেড মেডিসিন আছে 188টা মেডিসিন আছে। তো আমি প্রথম শ্রেণীর মেডিসিন গুলো নিয়ে একটু আলোকপাত করব। জি, প্রথম শ্রেণীর মেডিসিন নিয়ে একটু আলোকপাত করব। কিছু কিছু দ্বিতীয় শ্রেণীর মেডিসিন আছে, সেগুলো নিয়ে একটু আলোকপাত করব। এই জন্যই যে দ্বিতীয় শ্রেণীর এমন কিছু কমন মেডিসিন আছে, যে যদিও সেটার স্থানটা সেকেন্ড গ্রেডের, কিন্তু এগুলো বহুল ব্যবহৃত মেডিসিন পাইলস এর ক্ষেত্রে। অন্যান্য হোমিওপ্যাথিতে আসলে একটা আমি প্রায়ই কথা বলি, ট্রিট দ্য পেশেন্ট বাট নট দ্য ডিজিজ, ট্রিট দ্য পেশেন্ট হোলি বাট নট পার্টলি, দিস ইজ দ্য সিস্টেম অফ হোমিওপ্যাথি। এটাই হোমিওপ্যাথি সিস্টেম, যে আসলে রোগের চিকিৎসা নয়, হ্যাঁ, রোগীর চিকিৎসা, চিকিৎসা আঙ্গিক নয়, সর্বাঙ্গীন চিকিৎসা। টমাস স্যামুয়েল হ্যানিম্যান কিন্তু আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। তো আমরা রোগ যেটাই হোক না কেন, হ্যাঁ, রোগীর আসলে ক্যারেক্টারিস্টিক্স সিমটম যদি আমরা পেয়ে যাই, তাহলে সুনির্দিষ্ট ওষুধ, সুনির্বাচিত ওষুধ তাদেরকে দিতে পারি। আর সুনির্দিষ্ট মেডিসিন যদি আমরা তাদেরকে অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই সেটা আরোগ্যযোগ্য, আরোগ্য হওয়া সম্ভব। এনিওয়ে, তা আমরা এখন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে একটু আলোকপাত করব। আমরা প্রথমে আসি অ্যালো সকেট কথা। তো অ্যালো পাইলসের রোগীদের জন্য খুবই চমৎকার একটি মেডিসিন। তো অ্যালোর লক্ষণ কি? অ্যালোর লক্ষণ আমরা ম্যাথমেটিকে করেছি যে অ্যালো এলো আর গেল। তো যখনই আমরা রোগীদের মধ্যে এই ধরনের কিছু সিমটম পাই, যে রোগীর পায়খানার বেগ, হ্যাঁ, যখন দেখা দেয়, তখন কিন্তু তার পায়খানায় যাওয়ার আর সময় দেয় না, কখন কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, সে সবসময় তার মলদ্বারের দিকে খেয়াল রাখে, সে সতর্ক থাকে। একটু প্রস্রাব করতে গেছে, প্রস্রাবের সময় নাই হয়তো বা তার মনে হচ্ছে মল বের হয়ে যাবে, তো পায়খানার বেগ লাগলে সামলাতে পারে না, পায়খানার পূর্বে তার পেটে ব্যথা বেদনা করতে থাকে, নাভির চতুর্দিকে ব্যথা বেদনা করে, এবং পায়খানা হওয়ার পরে একটু ব্যথা বেদনা কমে যায়, কিন্তু পায়খানা হওয়ার সময়ে তার মল যেটা আসে, সেটা অত্যন্ত গরম অনুভূত হয়, এবং মলদ্বারে বা রেকটামে, অ্যানাসে কিন্তু তার কি হতে থাকে, বার্নিং হতে থাকে। আর এই বার্নিংটা একটু ঠান্ডা দিলেই একটু সে কমফোর্ট ফিল করতে থাকে। অনেক সময় দেখা যায় যে তথ্য চিকিৎসা পদ্ধতিতে, অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে তারা অনেক সময় গরম পুলটিস ব্যবহার করতে বলে, সকল রোগীর জন্য স্পেসিফিক একটি পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু এটা ঠিক নয়। রোগী আসলে কি চাচ্ছেন, যদি আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, সেটা হলো যে অ্যালোসাভেটিনা রোগীরা সর্বদাই সবসময় কি চাই, তার ঠান্ডা চাই। এই রোগীকে যদি গরম দেওয়া হয়, তাহলে কি এই রোগী কি সহ্য করতে পারবে? নো, কখনোই সে সহ্য করতে পারবে না, অসহ্য বোধ করবে, বলবে না আমি গরম সহ্য করতে পারতেছি না, আমাকে ঠান্ডা দেওয়া হোক, আমাকে সিক্ত করা হোক ঠান্ডা দিয়ে ওখানে। তো সে যখন কি করে, ঠান্ডা পানি দিতে থাকে, সে কমফোর্ট ফিল করতে থাকে। আর যখন তার মলটা বের হয় সশব্দে, এবং পায়খানার কিন্তু বেশি চাপ দেওয়া লাগে না, 1 মিনিটে তার সময় লাগে না পায়খানা শেষ করতে। তো পায়খানা গেল আর আসলো, এবং খুব তোড়ে বের হয়, সশব্দে বের হয়, এবং খুব ফোর্স নিয়ে বের হয়, এবং পায়খানাটা এমন মনে হয় যে বিজল বিজল, হ্যাঁ, মনে হচ্ছে পায়খানা হচ্ছে, মিউকাস থাকে। তো এই লক্ষণ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যালোসাফেটিনাকে চিন্তা করব। আর অ্যালোসাফেটিনা রোগীদের মধ্যে পাইলসের যে সিমটমটা তৈরি হয়, সেটা আঙ্গুর ফলের মতো কি হতে দেখা যায়, মনে হচ্ছে যে আঙ্গুরের থোকা সেখানে কি আছে মলদ্বারে, রেকটামে আঙ্গুরের একটা কি বিন্ত ওখানে ঝুলতেছে। এই সমস্ত লক্ষণ আমরা অ্যালোসাফেটিনাকে চিন্তা করব। যদি আবার ফার্স্ট এটা আমরা শেষ করে আর্সেনিকের কথা আলোচনা করি,
তো আর্সেনিকও পাইলসের জন্য খুবই চমৎকার একটি রেমেডি। তো আর্সেনিক অ্যালবের আমরা যে লক্ষণ পাই রোগীদের ক্ষেত্রে, সেটা হলো আর্সেনিকের রোগী আপনি দেখবেন শুধুমাত্র তার মলদ্বারের লক্ষণ নয়, টোটালিটি অফ সিমটমস অনুযায়ী তাকে মেডিসিন সিলেকশন করতে হয়। তো আমরা যদি তার মানসিক লক্ষণ, তার শারীরিক লক্ষণ, তার ক্যারেক্টারিস্টিক লক্ষণ যদি পেয়ে যাই, তাহলে পাইলস কেন যে কোনো রোগের ক্ষেত্রেই সেই মেডিসিন তার ক্ষেত্রে স্পেসিফিক হয়ে যাবে। তো আমরা পাইলসের ক্ষেত্রে একটু আলোচনা করবো এবং তার মানসিক লক্ষণও একটু আলোচনা করবো। তো আর্সেনিকের রোগীর দেখা যায় যে তার বাহিরের বেশভূষা, তার পোশাক আশাক এত পরিপাটি থাকে, তো কোথাও কোনো ময়লা থাকলে সে সে পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত স্বাভাবিক হতে পারে না। যদি একটা ঘরে একটা কি থাকে, দেওয়া আছে, একটা পঞ্জিকা টাঙানো আছে, একটা পঞ্জিকা টাঙানো আছে, এই পঞ্জিকা একটু বাঁকা হয়ে আছে, অথবা একটা আহ ঘড়ি টাঙানো আছে, তো ঘড়িটাতে একটু ময়লা পড়েছে, অথবা দেখা যায় ঘড়িটা একটু বাঁকা হয়ে আছে, সেই ক্ষেত্রে সে ওটাকে সোজা করে দিবে। ওটাকে কি করবে? ওটাকে সোজা করে দেবে। সে তার কাজটা যথাযথভাবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে স্বস্তি পাবে না। অনেক সময় তারা কি যখন চেম্বারে ঢুকে তাদের পোশাক আশাক, তাদের বেশভূষা, তারা পারফিউম মেরে, শরীরে পারফিউম মেরে আসতে থাকবে। তাদের দেখবেন যে সুন্দর চুল কাটা, সুন্দর দাড়ি সেটে রাখছে, গোঁফটাও সুন্দর করে সেটে রাখছে। তো কিন্তু একটা বিষয় হচ্ছে তাদের মনের অবস্থা খুবই খারাপ, যদিও তাদের বাহ্যিক দিকটা খুব পরিষ্কার, যদিও বাহ্যিক দিকটা অনেক পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, কিন্তু মনটা এত কলুষিত, এত কলুষিত, মনটা এত কি বলবো, এত খারাপ যে আর্সেনিকের রূপ বা ভিতরের অবস্থা না জানলে আমরা আর্সেনিককে চিনতে পারবো না। সেটা কেমন? আর্সেনিকের রোগী কিন্তু এরা সুদখোর হয়, এরা ঘুষখোর হয়। তো এরা টাকা পয়সা সঞ্চয় করে রাখতেছে। এভারেজ মাইন্ডের যত ওষুধ আছে, আপনার এভারেজ একটা রুব্রিক্স আছে, এভারেজের অধীনে সুপার গ্রেড একটি মাত্র মেডিসিন আছে, সেটা হলো আর্সেনিক। তো আর্সেনিকের রোগীর মানসিক অবস্থা দেখেন, সে টাকার পয়সার জন্য, ধন সম্পদের জন্য সে এমন কোন দুর্নীতি, মানে ঠকবাজি, মানে এটাকে তার হস্তগত করার জন্য এমন কোন এখনো কাজ নাই পৃথিবীতে সে করতে পারে না। সে কিন্তু এটা করতে চায়, কিন্তু বাহিরের রূপটা দেখে মনে হবে সে অত্যন্ত পরিপাটি, কিন্তু ভিতরের অবস্থা খুব কলুষযুক্ত। এরা গোপনে গোপনে দেখবেন যে এরা সুদ খায়, গোপনে গোপনে এরা ঘুষ খায়। এই ধরনের রোগীর মানসিক লক্ষণ যদি আমরা পাই, আর্সেনিককে অবশ্যই চিন্তা করব। আর সেই সাথে মলদ্বারের অবস্থাটা কেমন হবে? মলদ্বার অত্যন্ত জ্বালাপোড়া করতে থাকবে। মলদ্বারে কি হতে থাকবে? অত্যন্ত জ্বালাপোড়া করতে থাকবে, এবং সেই জ্বালাপোড়া করতে থাকবে, এবং এত বেশি জ্বালাপোড়া করবে, জ্বালাপোড়া করা সত্ত্বেও কিন্তু সে গরমে একটু কমফোর্ট ফিল করবে। দেখেন, অস্বাভাবিক কিছু লক্ষণ আছে, অদ্ভুত কিছু লক্ষণ আছে, যে আর্সেনিকের রোগীরা যদিও কিন্তু মলদ্বারে জ্বালাপোড়া করে, তারপরেও কিন্তু সে কি করতে চায়? গরম চায়। আর্সেনিকের রোগী শুধু মাথায় ঠান্ডা চায়, আর সকল স্থানে সে গরম চাই। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আর্সেনিকের রোগী সঙ্গী চাই, এরা টাকা পয়সা মানে ধন সম্পদ, টাকাকে সঞ্চয় করে রাখতে চাই। এই লক্ষণ এর সাথে পাইলসের কিছু সিমটম যদি আমরা পাই, অন্তর্বলি বলেন, বহির্বলি বলেন, অথবা আপনি মিশ্রিত বলি বলেন, যে লক্ষণই আমরা বলি না কেন, যদি আর্সেনিকের মানসিক লক্ষণ সম্পন্ন রোগী কোনো পায় এইভাবে, এবং তার রোগ লক্ষণটা উত্তাপে উপশম হবে, যেহেতু বার্নিং হচ্ছে, জ্বালা করা সত্ত্বেও সে গরম চাচ্ছে, জ্বালা করা সত্ত্বেও কি চাচ্ছে? সে গরম চাচ্ছে, উত্তাপ দিতে চাচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র তারা মাথা ঠান্ডা চায়, আর সকল অর্গানে তাদের আক্রান্ত স্থানে তারা কি চাই? তারা গরম চায়। এমনকি স্কিন ডিজিজ যদি মাথায় হয়, স্কিন ডিজিজের ক্ষেত্রেও সে কিন্তু গরম চাই। শুধুমাত্র হেডেকের ক্ষেত্রে আর্সেনিক ঠান্ডা চাই। তো আমরা আসি অন্য মেডিসিনে। তো আর্সেনিক আলোচনা করার পরে আমরা আসি কোস্টিকাম। গতকাল অবশ্যই ফিস তোলার জন্য আমরা একটা মেডিসিন আলোচনা করেছিলাম। তো ফার্স্ট এড যত মেডিসিন আছে, কোস্টিকাম তার মধ্যে একটি। তো কোস্টিকাম কিন্তু এখানেও ফার্স্ট এড হিসেবে আছে। দেখেন, আসলে আমি যে প্রথমে হ্যানিম্যানের, মাত্তা স্যামুয়েল হ্যানিম্যানের উদ্ধৃতি দিয়েই শুরু করেছি। আসলে রোগের চিকিৎসা না, রোগীর চিকিৎসা, আঙ্গিক নয় সর্বাঙ্গিক চিকিৎসা। তো কোস্টিকামের মানসিক লক্ষণটা কেমন হবে? কোস্টিকামের মানসিক লক্ষণের সাথে তার যদি হেমোরয়েডস এর কোনো লক্ষণ পেয়ে থাকি, দেখা যায় যে কেমন লক্ষণ তার মানসিক লক্ষণ? তার মানুষের প্রতি দয়া, মায়া, ভালোবাসা, আন্তরিকতা, উদারতা, হ্যাঁ, এত বেশি থাকে, সে পরের দুঃখে কি কষ্ট পায়, পরের দুঃখে তার চোখে পানি আসে। নিজের পকেটে টাকা না থাকলে সে অন্যের কাছ থেকে টাকা হাওলাত করে আরেকজনকে দিতে চায়, নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াতে চায়। অনেক সময় দেখা যায় পথ দিয়ে কোনো পথচারী চলতেছে, দেখা যায় তার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি একটা বোঝা উত্তোলন করতে পারতেছে না, সে যদি কোষ্ঠিকামের রোগী হয়ে থাকে, ওই যাত্রা থামিয়ে
ওই হাঁটা থামিয়ে সে কি করবে, ওই মানুষটাকে হেল্প করবে। অথবা দেখা যায় সিম্প্যাথেটিক যে একটা রুব্রিক্স আছে, আমরা রেপার্টরিতে একটা রুব্রিক্স পেয়ে থাকি, সিম্প্যাথেটিক হয়ে যায়। সিম্প্যাথেটিক হিসেবে সেকেন্ড গ্রেড হিসেবে কোস্টিকামের আমরা চিত্র পেয়ে থাকি। আবার উইপিং ইজিলি, সহজেই তার চোখে পানি আসে, সহজেই চোখে আসে পানি এসে যায়। এত ফোন দিলে তো আমি তো আলোচনা করতে পারবো না। তো সহজেই সে মানুষের দুঃখে কি কষ্ট পায়, কান্নাকাটি করতে থাকে। কিন্তু তার অদ্ভুত একটা লক্ষণ আছে, মানুষের লক্ষণ, তার রোগের যখন কষ্ট হয়, রোগে সে সাফার করতে থাকে, মানুষের কাছে তার রোগের কথা বলতে বলতে কানটা একেবারে ঝালাফালা করে ফেলে। এই লক্ষণ কিন্তু কোষ্ঠকামের মধ্যে আমরা পেয়ে থাকি। অপরদিকে আবার সে যদিও তার মায়া দেওয়া আছে, কিন্তু ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট, প্রতিবাদ করার প্রবণতা তার মধ্যে থাকে। সে পৃথিবীতে দেখেন যারা বিদ্রোহী, রেবেলিয়াস মাইন্ডেড, তার মধ্যে কোষ্ঠিকাম একটি মাত্র ফার্স্ট এড মনে হয় মেডিসিন আছে, তার মধ্যে রেবেলিয়াস মাইন্ডের একটি রুব্রিক্স আমরা পেয়ে থাকি রেপার্টরিতে, সিনথেসিস রেপার্টরিতে। তো কোষ্ঠিকাম তার মধ্যে একটি। হ্যাঁ, কোষ্ঠিকামের আপনি খাবারের ইতিহাস নিতে যান, যে আপনি খাওয়ার সময় কিভাবে খান, তখন বলবে ডাক্তার সাহেব আমি এত বেশি তাড়াতাড়ি তড়িঘড়ি খাই যে তড়িঘড়ি না খেয়ে আমি পারি না। তো এই সমস্ত লক্ষণ থাকলে আমরা তার কোষ্ঠকাঠিন্যের যে লক্ষণটা থাকবে, সেটা কেমন থাকবে, কোষ্ঠকাঠিন্যের লক্ষণ, সে দাঁড়ালে পায়খানা একটু ভালো করতে পারে, না দাঁড়ালে সে পায়খানা ভালো করতে পারে না। তো কোষ্ঠকাঠিন্যের এই ধাত যদি আমরা পাই কোষ্ঠিকামের, এবং তার মানসিক লক্ষণ যদি পাই, তাহলে অবশ্যই কোষ্ঠিকাম দিলে এই রোগী অবশ্যই আরোগ্যযোগ্য, আরোগ্য সম্ভব। আমরা আসি এরপরে কলিনসোনিয়াতে। তো কলিনসোনিয়া দিয়ে আমি অসংখ্য পেশেন্ট কিন্তু ভালো ভালো করেছি, অসংখ্য পেশেন্ট। তো যদিও আজ থেকে 15 বছর আগে পেশেন্টদেরকে 3x অথবা মাদার টিংচার ইউজ করতাম, কিন্তু হোমিওপ্যাথিক আসল যে আদর্শ চিকিৎসা অর্গানন যখন আমি বুঝতে পেরেছি ভালোভাবে, যে একমাত্র 6 রিডিশনই কিন্তু রোগীকে নির্মল আরোগ্য করতে পারে। অর্গাননের কোন সংস্করণে বলা হয় নাই যে পারফেক্ট এডিশন, শুধুমাত্র একটি মাত্র এডিশনে বলা হয়, 6 এডিশনে বলা হয়েছে এটা পারফেক্ট এডিশন। তো আমরা লেটেস্ট এডিশনকে আমরা অ্যাকসেপ্ট করব। এনিওয়ে, তো কলিনসোনিয়ার কথা বলতেছিলাম। কলিনসোনিয়া রোগীদের ক্ষেত্রে এমন দেখা যায় প্রচন্ড তার কোষ্ঠবদ্ধতা থাকে, এবং মলদ্বারে মনে হচ্ছে কাশ ফুটানো আছে, মানে খসখস করতেছে, মলদ্বারে মনে হচ্ছে খসখস করছে, কাশ ফুটানো ব্যথা, প্রচন্ড বার্নিং হতে থাকে এবং প্রচন্ড জ্বালাপোড়া হতে থাকে। এই লক্ষণ যদি থাকে আমরা অবশ্যই এবং কোষ্ঠবদ্ধতার লক্ষণ থাকবে, সেই ক্ষেত্রে কলিনসোনিয়ার কথা চিন্তা করব। আবার কলিনসোনিয়া দেওয়ার পরে রোগী কমপ্লিটলি ভালো হচ্ছে না, সম্পূর্ণভাবে আরোগ্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা স্কুলাসিভের কথা চিন্তা করব। স্কুলাসিভ, কলিনসোনিয়া, নাক্স, সালফার, এই মেডিসিন গুলোর সাথে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে আরেকটার প্রচন্ড কি রিলেশন আছে। এই রিলেশনশিপ ইন হোমিওপ্যাথিক রেমেডিস গুলো, এইগুলো যদি আমরা না জানতে পারি, শুধুমাত্র কি আমি অনেক বইতে দেখেছি যে হেমোরয়েডস এর জন্য, পাইলস এর জন্য কি করা হয়, আপনার কলিনসোনিয়ার মলম দেওয়া হয়। কলিনসোনিয়ার কি এরা মলম প্রয়োগ করতে থাকে, অথবা স্কলারশিপের মলম দেওয়া থাকে, টনিক স্পেসিফিক। আপনার এই যে এখন জার্মান থেকে কিছু মানে নাম্বারিং হিসাবে কিছু মেডিসিন পাওয়া যায়, বায়োপ্লাজিন সম্ভবত। তো এইগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য মেধা, মনন, তাদের চিন্তা শক্তি, তাদের ধী শক্তিকে ধ্বংস করার জন্য ভরপুর। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আদর্শ চিকিৎসা করতে হবে, আদর্শ প্র্যাকটিস করতে হবে। এনিওয়ে, তো কলিনসোনিয়ার যদি এই সমস্ত লক্ষণ পেয়ে যায়, তাহলে কলিনসোনিয়া দেওয়ার পরে রোগী আরোগ্য হচ্ছে না, 80% আরোগ্য হয়েছে, আর 20% আরোগ্য হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার স্কলারশিপের চিত্র তৈরি হয়। তো স্কলারশিপ এবং কলিনসোনিয়ার সিমটমটা খুবই রিলেশনশিপ থাকে, খুবই চমৎকার সম্পর্ক থাকে একে অপরের সাথে। তো স্কলারশিপের কিন্তু কোমরে প্রচন্ড ব্যথা বেদনা থাকে, এবং তার আরেকটা লক্ষণ আছে যে গোস ফোটার মতো অনুভূতি, প্লাগ সেন্সেশন ইন দ্য রেকটাম, এই লক্ষণ থাকবে। এবং আপনার অন্তর্বলি বহির্বলি ক্ষেত্রে কিন্তু আমরা স্কলারশিপ কিন্তু অনেকেই কিন্তু স্পেসিফিক হিসেবে ব্যবহার করে, কিন্তু হোমিওপ্যাথিতে রোগের নামে, তথাকথিত রোগের নামে কখনো স্পেসিফিক মেডিসিন আমরা অ্যাপ্লাই করতে পারি না। জি, তো আমরা আসি এখন ন্যাট্রামিওরের আমি কেস দেখেছি। ন্যাট্রামিওর সম্ভবত এখানে দ্বিতীয় শ্রেণীর মেডিসিন, আরো কিছু ফার্স্ট এড কিছু মেডিসিন আছে, ন্যাট্রামিওরের আলোচনাটা পরে আসবো। আমরা আসি ল্যাকেসিসে আমরা প্রথম শ্রেণীর মেডিসিন হিসেবে এখানে দেখতে পাচ্ছি 24টা মেডিসিন, প্রথম শ্রেণীর ফার্স্ট গ্রেড মেডিসিন, তার মধ্যে ল্যাকেসিস ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। তো ল্যাকেসিসের রোগীর রোগ লক্ষণ গুলো কি হয়, এদের বাম দিকে আক্রমণ হতে দেখা যায়, বাম দিকে আক্রমণ হতে দেখা যায়, পাইলস হোক, হেমোরয়েডস হোক, যে কোনো রোগ লক্ষণ হোক না কেন, বাম সাইডে আক্রমণ করে ডান সাইডে ক্ষান্ত হয়, আর কখনো বাম সাইডে ফিরে আসে না। কিন্তু অপর দিকে লাইকোপোডিয়াম তার বিপরীত লক্ষণ,
সেটা কেমন? লাইকোপোডিয়াম ডান পাশে আক্রমণ করে বাম পাশে ক্ষান্ত হয়, আর কখনো ডান পাশে ফিরে আসে না। এখন আমরা ল্যাকেসিসের আলোচনায় ছিলাম, এরপরে লাইকোপোডিয়াম, যদিও ফার্স্ট এড মেডিসিন হেমোরয়েডস এর ক্ষেত্রে লাইকোপোডিয়ামের সাথে ল্যাকেসিসের যে চমৎকার সম্পর্ক সেটাও আজকে তুলে ধরবো। তো ল্যাকেসিসের রোগীদের রোগ লক্ষণগুলো ঘুমের পূর্বে, ঘুমের সময়ে বা ঘুমের মধ্যে অথবা ঘুমের পরে, এক কথায় নিদ্রার উপক্রমে, নিদ্রান্তে অথবা নিদ্রায়, নিদ্রার উপক্রমে, নিদ্রায়, নিদ্রান্তে, এই 3 সময়ে কিন্তু ল্যাকেসিসের রোগ লক্ষণগুলো বৃদ্ধি হতে দেখা যায়। আর সেই সাথে তাদের কষ্টগুলো কিন্তু রাত্রেই বৃদ্ধি পায়। আর এর সাথে যদি মানসিক লক্ষণ এমন পাই, ল্যাকেসিসের বাচালতা, ল্যাকেসিসের সন্দেহ প্রবণতা, ল্যাকেসিসের রোগী যারা হবে সংসারে, তাদের সংসারে যদি কেউ পুরুষ রোগী হয়, কখনো সেখানে ঝি চাকর টিকতে পারবে না, এমনকি স্ত্রী এবং অন্য কোনো সদস্য তারা টিকতে পারবে না। অপরদিকে যদি মহিলা রোগী হয়, স্বামীকে সন্দেহ করতে থাকবে, স্বামী একটু কোথাও ফোন করতেছে, বারবার সে সন্দেহের কারণে, সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে সন্দেহ করবে অথবা স্ত্রী স্বামীকে সন্দেহ করবে। এইভাবে সন্দেহের কারণে দেখা যায় যে আমাদের দেশে অথবা সারা পৃথিবীতে দেখা যায় 40% ফ্যামিলির সংসার, ফ্যামিলিটা কিন্তু ভেঙে যায়। তো এদেরকে যদি আমাদের হোমিওপ্যাথিক সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করা হয়, তাদের এই সংসার কিন্তু আর ভাঙবে না, সোনার সংসার কিন্তু আবার তারা গড়তে থাকবে। তো ল্যাকেসিসের রোগীদের যদি আমরা এই ধরনের লক্ষণ পেয়ে থাকি, অবশ্যই জি, নাকসালফার, নাকসালফারের কথা বলেছেন, আমরা এই ভুঁই চষে তারপরে কাঁঠাল তলায় যাব। এখনো নাকসালফারে আমরা আসি নাই, অনেক মেডিসিন আছে, তো আমরা সেই মেডিসিনে পরে আসবো। জি স্যার। অসংখ্য মেডিসিন আছে। আমি প্রায় প্রায় আমি একটা খাস বাংলা বলি যে আমি এই ভুঁই চষে সামনে কাঁঠাল তলা আছে, কাঁঠাল তলায় যাব। তো কাঁঠাল তলায় যাওয়ার জন্য একটু অপেক্ষা করুন। জি, কেবল কেবল হ্যাঁ, কালিয়া কোপ্তা এগুলো খেয়েছেন, সামনে মিষ্টি আছে, দই আছে, জি অপেক্ষা করুন। জি, তো আমি যেটা বলতেছিলাম, ল্যাকেসিসের কথা। তো ল্যাকেসিসের সন্দেহ প্রবণতা এত বেশি থাকে, তাদের ঈর্ষাপরায়ণতা, যদি কারো দেখা যায় সুখ স্বাচ্ছন্দ্য দেখতে পারে ল্যাকেসিসের রোগী, হিংসায় জ্বলতে থাকবে। এবং যদি স্ত্রী কথা বলতে থাকে অন্য কোনো বান্ধবীর সাথে, স্বামী পাশে থেকে তার মনে হয় যে পোড়া পোড়া গন্ধ আসতেছে, কি যেন পোড়া পোড়া গন্ধ আসতেছে, এত বেশি সন্দেহ পরায়ণ হয়ে যায়, ঈর্ষায় সে জ্বলতে থাকে। তো এই সমস্ত লক্ষণ যদি আমরা পাই, তাহলে অবশ্যই ল্যাকেসিসের কথা চিন্তা করব। এবং তাদের সাবজেক্ট কিন্তু অনবরত চেঞ্জ করতে থাকে, তাদের মধ্যে লোকোয়াসিটি থাকে, হ্যাঁ, কুইকলি তাদের সাবজেক্ট গুলো তারা পরিবর্তন করতে থাকে। একটা বিষয়ে তারা কথা বলতেছে, ল্যাকেসিসের রোগী আপনার চেম্বারে অথবা আমার চেম্বারে যখন তারা প্রবেশ করবে, তাদের রোগ লক্ষণ গুলো বলতে থাকবে এবং তারা জোরে জোরে কথা বলে, এরা লাউডলি স্পিচ এদের থাকে, জোরে জোরে কথা বলতে থাকে। এবং কমপ্লেইন্টস গুলো, তাদের যে অসুস্থতা গুলো রেপার্টরি থেকে দেখেছি ফার্স্ট এড একটি মাত্র রেমেডি আছে, কমপ্লেইন করতে থাকে, ডিজিজ সম্বন্ধে কমপ্লেইন করতে থাকে, ফার্স্ট এড একটি মাত্র রেমেডি, সেটা হলো ল্যাকেসিস। এরা আত্মীয় স্বজনের সাথে, এরা পিতামাতার সাথে, এরা প্রতিবেশী লোকজনের সাথে, এরা বন্ধু বান্ধবের সাথে এইভাবে তারা আলোচনা করতে থাকে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ল্যাকেসিস অ্যাপ্লাই করতে পারি। ল্যাকেসিস আরো অনেক কিন্তু অস্বাভাবিক লক্ষণ থাকে। তো ল্যাকেসিসের আরো কিছু লক্ষণ আছে, তারা কিন্তু টাই পড়তে পারে না, তারা কোমরে কিন্তু টাইট করে কাপড় চোপড় পরতে পারে না, এরা আলখেল্লা এবং ঢেলা ঢালা পোশাক পছন্দ করে, টাইট ফিট পোশাক এরা পছন্দ করে না, পড়তেও পারে না। টাই পড়লে মনে হচ্ছে এদের গলা আটকে যাবে। ডাক্তার হেরিং কিন্তু যখন এই মেডিসিন প্রুভিং করেছিলেন, তখন কিন্তু দেখা যায় ডাক্তার হেরিং আজীবন উনি টাই পড়তে পারেন নাই। তো এই ল্যাকেসিস খুবই ডেঞ্জারাস একটি মেডিসিন। আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে কিছু কিছু মেডিসিন আছে আমাদের খুবই সতর্কতার সাথে অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো ল্যাকেসিস, সালফার, সোরিনাম, সাইলিশিয়া, মেডোরিনাম, ফসফরাস, আপনার আরো বেশ কিছু এই ধরনের বিপজ্জনক মেডিসিন আছে, টিউবারকুলিনাম। এই মেডিসিন গুলো খুব সতর্কতার সাথে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ল্যাকেসিসের আলোচনায় ছিলাম, ল্যাকেসিসের এই ধরনের রোগী যদি পাই এবং সমস্ত স্রাবে তার কি হবে, নির্গমনের নিবৃত্তি হতে থাকবে। এটা ল্যাকেসিসের বিরাট একটা বৈশিষ্ট্য। তার কানের স্রাব, তার নাকের স্রাব, তার সেলেসা স্রাব, তার প্রস্রাব, তার পায়খানা এবং ঘাম, যত স্রাব হতে থাকবে সে তত বেশি কমফোর্ট ফিল করতে থাকবে। ফার্স্ট এড মেডিসিন যেহেতু আমরা বলেছি, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল ডিসকাশন। জি, আপনাকেও ধন্যবাদ, আর অনেকেই কমেন্ট করতেছেন। তো এরপরে আসি আমরা লাইকোপোডিয়ামে। ল্যাকেসিসের সাথে লাইকোপোডিয়ামের খুব চমৎকার রিলেশনশিপ আছে। দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করেছি, কিন্তু লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করে কাজ হচ্ছে না। অনেক সময় ল্যাকেসিসের চিত্র তৈরি হয়, অনেক সময় ল্যাকেসিস অ্যাপ্লাই করেছি, রেমেডি রিলেশনশিপ যদি আমাদের জানা না থাকে, রেমেডি রিলেশনশিপ, ফলোড ওয়েল, তো এইগুলো এত বেশি জানা প্রয়োজন যে আমরা যদি এই মেডিসিন গুলো সম্পর্ক যদি না জানতে পারি, একটার সাথে আরেকটা কি সম্পর্ক, কি রিলেশনশিপ আছে, তাহলে কখনোই কিন্তু আমরা মেডিসিন
একটি মেডিসিন দিয়ে কখনো ক্রনিক ডিজিজের রোগীদেরকে কখনো ভালো করতে পারবো না। তো লাইকোপোডিয়ামের কথা বলতেছিলাম, লাইকোর সাথে ল্যাকেসিসের খুব চমৎকার মিল আছে। এই ধরনের আমি আমার প্র্যাকটিস লাইফে প্রায় 18 বছর প্র্যাকটিস করে অসংখ্য আমি পেশেন্ট দেখেছি, ল্যাকেসিসের পর লাইকো, লাইকোর পর ল্যাকেসিস। তো এই ধরনের লক্ষণ দেখা দেয়। তো লাইকোর কি লক্ষণ? লাইকোর রোগীও কিন্তু কৃপণ হয়। আমি কৃপণের কথা যখন আর্সেনিকের কথা আলোচনা করতেছিলাম, সুপার গ্রেড একটি মাত্র মেডিসিন, সেটা হলো আপনার আর্সেনিক। আর ফার্স্ট গ্রেড সম্ভবত 3টা মেডিসিন আছে, ফার্স্ট গ্রেড 3টা মেডিসিন আছে, মার্কসল, পালসিটেলা এবং সাইলিশিয়া। এবং লাইকোপোডিয়াম দ্বিতীয় শ্রেণীর সে এভারিস, দ্বিতীয় শ্রেণীর কৃপণ। সেও কিন্তু বাজারে গিয়ে কি করতে থাকে? বার্গেনিং করতে থাকে, যাতে করে সে একটু কম দামে কিনতে পারে। লাইকোপোডিয়াম রোগী যারা হয়, এরা যতই ধনী হোক না কেন, ছেঁড়া পোশাক পরে যাবে, পোকা পোকা ধরা বেগুন কিনবে, সবচেয়ে নিম্ন দামের জিনিস এরা কিনতে থাকবে। এরা কখনো পাবলিক প্লেসে এভাবে কথা বলতে পারে না। পাবলিক প্লেসে কথা বলতে গিয়ে এরা ভয় পায়, কিন্তু কথা যদি শুরু করে তাহলে আবার অনর্গল সে কথা বলতে পারে, সম্পূর্ণভাবে তারা কাজটা শেষ করতে পারে। লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট যারা, এদের কিন্তু পরীক্ষা ভীতি দেখা দেয়। পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পরেও কিন্তু সে ভয়ে কিছু লিখতে পারে না, কিন্তু যখন সে লেখা শুরু করে সে ভালোভাবে এটাকে শেষ করতে পারে। লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যে দেখা যায় যদিও তার ভয় আছে, যদিও তার মধ্যে কি আছে? ভয় আছে, কিন্তু সে প্রতিবাদী, প্রতিবাদ করবে ওই জায়গায়। শক্তের ভক্ত নরমের জম। লাইকোপোডিয়াম হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। যদি সে বুঝতে পারে যে এই ব্যক্তি বা এই লোকটা আমার শক্তির সাথে পারবে না, আমার বুদ্ধির সাথে পারবে না, আমার অর্থের সাথে পারবে না, তো সমস্ত কলা কৌশল দিয়ে আমার সাথে পারবে না, সেই ক্ষেত্রে সে কিন্তু ওখানে বিজয়ী হতে চাবে, সেখানে খুব বেশি মানে শক্তি প্রদর্শন করবে। কিন্তু যখন দেখবে যে এই ব্যক্তির সাথে আমি পারবো না, হ্যাঁ, ছেড়ে দে, আমার কেঁদে বাঁচি, তো যদি শোনে যে রাজনৈতিক অমুক নেতা, আমি যদি তার সামনে কোনো কথা বলি তাহলে আমার খবর আছে, তো তখন কিন্তু সে শক্তের ভক্ত হয়ে মানে কুকুরের মতো লেজ গুটিয়ে আস্তে করে চলে আসবে। কিন্তু যখন দেখবে যে না আমি পারি, আমি হ্যাঁ এখানে শক্তি দেখাতে পারি, তখন খুব বেশি সে শক্তি প্রদর্শন করে, তার ক্ষমতা দেখাতে চাই, তো সে কিন্তু ডমিনেট করতে চাই। আমরা ডিক্টেটোরিয়াল মাইন্ডের যত মেডিসিন পাই তার মধ্যে ফার্স্ট গ্রেড একটি মাত্র মেডিসিন আছে, সেটা লাইকোপোডিয়াম। কর্তৃত্ব, খবরদারি, সংসারের দায়ী দায়িত্ব, টাকা পয়সা, এভরিথিং, সবকিছু নেতৃত্ব, কর্তৃত্ব, খবরদারি এরা করতে চাই। তো লাইকোপোডিয়ামের কিন্তু আমরা আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আসছি, একটু সালফার আর নাক্স ভূমিকা সম্পর্কে একটু বলতেন। আমরা আলোচনা করবো। এখন কেবল 37 মিনিট চলতেছে, 1 ঘন্টা যেহেতু আলোচনা, এখন 23 মিনিট আছে, 23 মিনিটে এখনো 10টা মিনিট আলোচনা করা যাবে। নাক্স সালফার এখনো পরে। জি আর আমাদের আরো কয়েকটা প্রশ্ন আছে, দর্শকদেরও কয়েকটা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত আকারে। জি, প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। হ্যাঁ, 10 মিনিট সময় রাখবো, তাহলে 50 আলোচনা শেষ করবো ইনশাল্লাহ, এবং আমি 10 মিনিট প্রশ্ন উত্তর পর্বে আমি থাকবো ইনশাল্লাহ। জি, তো লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষণ থাকবে। যে লাইকোপোডিয়ামের আমি একটা রোগীর বাস্তব চিত্র দেখেছি। তো সে হাউ হাউ করে, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, লাইকোপোডিয়াম একটা রোগীর ইতিহাস নিয়েছি। তো উনি বললেন যে আমি ওনাকে প্রশ্ন করলাম, যখন আপনার সন্তানেরা কোনো কাজ করতে থাকে তখন আপনার কেমন লাগে? উনি এমন ভাবে হাউ হাউ করে, হাউ মাউ করে কাঁদতে থাকলো, আমি অবাক হয়ে গেছি। তার মানে প্রশংসনীয় উনি কোনো কাজ করলে, ওনার সন্তানগুলো ভালো রেজাল্ট করলে সেই ক্ষেত্রে আবেগে আপ্লুত হয়ে তার চোখে পানি চলে আসে। আবার লাইকোপোডিয়ামের চেহারা যদি আপনি দেখেন, তার কপালে কিন্তু একটা ভাঁজ থাকে, হ্যাঁ, একটা রিঙ্কল থাকে। আপনি ফেসে এসে রিঙ্কল যত মেডিসিন আছে, ফার্স্ট গ্রেড একটি মাত্র মেডিসিন আপনি লাইকোপোডিয়ামকে পাবেন। লাইকোপোডিয়ামের কোষ্ঠকাঠিন্য থাকে, প্রথম অংশ শক্ত হয়, পরের অংশ নরম হয়, এবং মিষ্টি খাওয়ার তার প্রবল ইচ্ছা থাকে, গরম খাবার খেতে থাকে। আসলে এইসব মেডিসিন বিশাল বিশাল একটা মানে আলোচনা করার মেডিসিন। এই মেডিসিন, একটা মেডিসিনই 1 ঘন্টায় শেষ করা যাবে না। এনিওয়ে, তো আমরা আসি পরবর্তী মেডিসিনে আমরা কি পাচ্ছি? নাইট্রিক অ্যাসিড, এরপর নাক্সভোম, ফসফরাস, পালসিটিলা, সিপিয়া, সালফার, এগুলো আলোচনা করবো, ফার্স্ট গ্রেড গুলো। জি, তো আমরা নাইট্রিক অ্যাসিডের কথা কিন্তু গতকাল ফিস্টুলার ক্ষেত্রে আমরা পেয়েছি। তো নাইট্রিক অ্যাসিডের মধ্যে কি লক্ষণ? নাইট্রিক অ্যাসিডের রোগীরও কিন্তু এরা কি করতে চায়? এরা অদম্য, এদেরকে দমন করা যায় না। ডিফিকাল্ট টু প্লিজ, এদেরকে সন্তুষ্ট করা কঠিন। ডিফিকাল্ট টু স্যাটিসফাই, এদেরকে সন্তুষ্ট করা কঠিন। এদেরকে বসে আনা যায় না, বশীভূত করা যায় না। এদের মানে শরীরের যে মাংসপেশি, এগুলো কি হয়? রিজিড ফাইবার হয়, হ্যাঁ, এবং শক্ত পেশি থাকে, এবং পায়খানা অনেক সময় নরম হোক অথবা শক্ত থাক, প্রচন্ড জ্বালাপোড়া করতে থাকে, এত বেশি জ্বালাপোড়া করতে থাকে যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টাতেও তাদের এই জ্বালাপোড়া কমে না। প্রচন্ড অনেক সময় রক্ত বের হতে থাকে, কখনো এই ক্ষতটা ডিপ হতে থাকে। যেমন নাইট্রিক অ্যাসিড যদি এখানে হাতের উপরে আপনি ফেলে দেন, এই পাশ দিয়ে ফুটো হয়ে বের হয়ে যাবে।
তাহলে এর চরিত্র যদি এমন হয়, নাইট্রিক অ্যাসিড যে পাশে ফেলা হয় অপর দিক দিয়ে ফুটো হয়ে বের হয়ে যায়, অনুরূপ ভাবে নাইট্রিক অ্যাসিড যখন প্রুভিং করা হয়েছে খুব ডিপ ডিপ টিস্যুতে এদের আক্রান্ত করার প্রবণতা দেখা গিয়েছিল। তো এই জন্য যখনই গভীর ক্ষত সৃষ্টি হতে দেখা যাবে আর প্রচন্ড বার্নিং হতে যাবে, গরমে এই বার্নিং গরমে উপশম হয়, আর তাদের প্রস্রাবের যে দুর্গন্ধ থাকবে এবং ঝাঁঝালো দুর্গন্ধ থাকবে, ঝাঁঝালো এবং ঘোড়ার প্রস্রাবের মতো যেটা দুর্গন্ধ থাকবে, গলার প্রস্রাবের মতো দুর্গন্ধ দুইটা মেডিসিনে পাই। গতকাল আমি বলেছি অ্যাসিড বেনজোইক এবং অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিকের প্রস্রাবের গন্ধটা ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ হবে, কিন্তু প্রস্রাবটা ঠান্ডা হবে। আর অ্যাসিড বেনজোইকের প্রস্রাবের গন্ধটা ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ, কিন্তু প্রস্রাবটা গরম থাকবে। এইভাবে আর অ্যাসিড নাইট্রিকের রোগীরা কিন্তু শীতকাতর হয়। এইভাবে আমরা প্রত্যেকটি মেডিসিনকে স্বতন্ত্রকরণ করেই এক একটি মেডিসিনকে আমরা সিলেকশন করব। এনিওয়ে, আমরা সেই আমাদের মূল মেডিসিন আমরা নাক্স এবং সালফার দিতে যারা অভ্যস্ত হয়ে গেছি, নাক্স এবং সালফার দিতে অভ্যস্ত হয়ে গেছি, পাইলসের রোগী আসলেই আমরা কি করি, সকালে সালফার বিকালে নাক্স অথবা সন্ধ্যায় নাক্স। কিন্তু সকালে সালফার দেওয়ার বিধান কোথাও নাই। সেটার সূত্র নাম্বার 136 থেকে 142। সূত্র নাম্বার কত? অর্গাননের 136 থেকে 142 নাম্বার সূত্রে আপনারা দেখে নিতে পারেন। ওখানে আপনার মেডিসিন কখন দিতে হবে কখন দিতে হবে না। সালফারের রোগ লক্ষণ বাড়ে কখন? সকালে। সালফারের রোগ লক্ষণ যদি সকালে বৃদ্ধি পায় তাহলে সকালে দেওয়া যাবে? দেওয়া যাবে না। যেই সময়ে মেডিসিনের বৃদ্ধি যেই সময়ে না ঘটে ওই সময় অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, নাক্স সন্ধ্যায় এটা ঠিক আছে। এট এ টাইমে কখনো আদর্শ যারা ডাক্তার হ্যানিম্যানের অর্গাননকে কি স্ট্রিক্টলি ফলো করে এবং হৃদয় লালন করে, তারা কখনো ডাবল মেডিসিন ইউজ করতে পারে না। এখন যারা বলে যে আমরা নাক্স সালফার দিয়ে যে কোনো রোগীর পাইলস কে ভালো করে দেই, হেমোরয়েডস কে ভালো করে দেই, আপনি ওই ডাক্তারকে প্রশ্ন করুন আপনি কোন মেডিসিন ভালো করেছেন, তখন কিন্তু তার অভিজ্ঞতার কথা আমি বলতে পারবে না। কিন্তু আমি ফায়ার করবো একটা, গুলি লাগবো একটা, মরবো একটা, ঠিক আছে? তো নাক্সে, হ্যাঁ, নাক্সের সাথে সালফারের বিরাট সম্পর্ক আছে। তার মানে এই নয় যে নাক্স এবং সালফার সকাল সন্ধ্যায় এভাবে দিতে হবে, এটার সূত্র কোথাও নাই। অর্গাননের একটি মাত্র সূত্র আপনি দেখাতে পারবেন না। 169 নম্বর সূত্র, 271 নম্বর সূত্র, 273 নম্বর সূত্র, সিঙ্গেল রেমেডির কথা বলা হয়েছে, কখনো ডাবল মেডিসিনের কথা বলা হয় না। আসেন আমরা মূল আলোচনা আসি, যেহেতু এখানে মানে প্রাসঙ্গিক আলোচনা অন্য বিষয়ে চলে আসতেছে। তো আসলে একটা বিষয় আলোচনা করতে গেলে অন্য বিষয় চলে আসে। হ্যাঁ, নাক্সের রুগী কারা হয়? নাক্সের রুগী দেখবেন খুব বেশি মেধাবী হয়। এরা ছাত্র জীবনে দেখা যায় এত বেশি লেখাপড়া করতে থাকে, এত বেশি রাত জাগরণ করতে থাকে, রাত্রি জাগরণ করে, একটা পর্যায়ে আমি নিজেই কিন্তু অনেক সময় মানে আমার মধ্যে এমন প্রবণতা ছিল আমাকে সকল ক্ষেত্রে ফার্স্ট হতে হবে, আমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, আমাকে ডাক্তারি জীবনে এসে ডাক্তারি করতে এসে এখানে ফার্স্ট হতে হবে, সবার থেকে আমি একটু এক্সট্রা অর্ডিনারি হতে চাই। যার কারণে অনেক সময় আমি রাত জেগে জেগে লেখাপড়া করতে গিয়ে অনেক অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে আমার নাক প্রয়োগ করা লাগে। তো যারা এইভাবে দীর্ঘদিন রাত জাগরণ করে, রাত্রি জাগরণ করে এবং সেডেন্টারি লাইফ টাকে লিড করতে চাই, বসে বসে এইভাবে দিন কাটাই, অনেক সময় দেখা যাচ্ছে মদ, তাড়ি, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস খেয়ে অসুস্থ হয়ে পড়ে, এদের পাকস্থলীটা এক্সাইটেড হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় কি হয়, এবং ভাজা পোড়া খাওয়ার প্রতি খুব বেশি প্রবণতা থাকে, খুব বেশি ভাজা পোড়া খেতে চাই, তৈলাক্ত খাবার খেতে চাই। তো এদের কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যার কারণে কিন্তু অনেকেই এটাকে স্পেসিফিক অমক ওষুধ হিসেবে এটা অ্যাপ্লাই করে থাকে। তো নাক্সের রোগীদের মেজাজ খুব বেশি থাকবে, এত বেশি মেজাজ থাকবে, তার যদি রাগ হয় আপনাকে খুন করে ফেলতে পারে, তার যদি রাগ হয় আপনাকে আপনার ছুরি বসাই দিতে পারে, তার যদি খুব বেশি প্রচন্ড রাগ হয়ে যায়, তার এত বেশি রাগ, ভায়োলেন্ট অ্যাঙ্গার থাকে, সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে, অশালীন ভাষা সে গালিগালাজ করতে থাকে, মুখে যা আসে তাই সে বলতে থাকে। কিন্তু তার মেধার স্বাক্ষর প্রত্যেকটা সেক্টরে সে রাখতে চায়, সে তার মেধার স্বাক্ষরটা প্রত্যেকটা সেক্টরে সে রাখতে চায়, প্রত্যেকটা মানে চাকরি জীবনে হোক, ছাত্র জীবনে হোক, কর্মজীবনে যে কোনো সে প্রথম স্থান অধিকার করতে চায়। বারবার ফোন এসে, এবং হ্যাঁ, তাদের মধ্যে কি লক্ষণ পাই আমরা, এইভাবে রাত্রি জাগরণের ফলে তার মেজাজ এইভাবে খিটখিটে হয়ে যায়, পাকস্থলী এক্সাইটেড হয়ে যায়, এবং পায়খানা যে যখন সে করে অল্প পরিমাণে কোথানি দিতে 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 একটু পরিমাণে পায়খানা হয়, যখন পায়খানা হয়ে যায় তখন বলে আহ কি শান্তি পাইলাম। পায়খানার আগে পেটে ব্যথা করতে থাকে, হ্যাঁ পেটে, কিন্তু পায়খানা হয়ে যাওয়ার পরে হ্যাঁ সে বলে আমি কি শান্তি পাইলাম। তো বলবে যে রাজার ছেলে হয়ে যে শান্তি পায় নাই, আমি পায়খানা করে সে শান্তি পেয়েছি, নাক্সের রোগী এমন কথা বলবে। কিন্তু হ্যাঁ, তার পায়খানাটা এমন হয়
যে বারবার পায়খানা হয়, নিষ্ফল বলবেগ হয়, পায়খানা করে আসলে আবার পায়খানায় যায়, পায়খানা করে আসলে আবার পায়খানা যায়, অল্প অল্প পরিমাণে তার পায়খানা হতে থাকে। তো পায়খানা যেন শেষ হয় না, এইভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত তার পায়খানা হতে থাকে। তো এই লক্ষণ ছিল আপনার নাক্সের। তো নাক্স আপনি অ্যাপ্লাই করেছেন, নাক্স অ্যাপ্লাই করার পরে রোগী কমপ্লিট আরোগ্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে সালফার ইউজ করতে হবে। আমরা সালফারকে কি হিসেবে চিনি? আমরা কে হিসাবে চিনি? আর কোন হিসাবে চিনি? সরিনামকে। কুইন আমরা চিনি কি? সরিনামকে। আর সালফারকে চিনি কে হিসাবে। এটা আমাদেরকে দেখবেন যে প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে যদি অ্যান্টিসোরিক ওষুধ অ্যাপ্লাই করতে হয়, সেই ক্ষেত্রে সালফার এবং সরিনাম আরো অনেক মেডিসিন আছে অ্যান্টিসোরিক, সেই মেডিসিন গুলো অ্যাপ্লাই করতে হয়। তো নাক্সের পরিপূর্ণ ক্রিয়া করতে যখন না পারে তখন সালফারকে, বড় ভাইকে ডাক দেয়। আমি প্রায়ই একটা এক্সাম্পল দেই যে প্রত্যেকটা কি থানার যেমন পিএনও সেখানে খবরদারি করতে পারে, সে কিন্তু ডিস্ট্রিক্টে খবরদারি করতে পারে না, তার জন্য ডিসির প্রয়োজন হয়। তো নাক্স এমন একটা মেডিসিন, সে হয়তো থানার দায়িত্বে অথবা ডিসির দায়িত্বে। এমন কোন মেডিসিন আমরা অ্যাপ্লাই করব যেটা কি সারা বাংলাদেশকে কভার করতে পারে। সুপার পাওয়ার, সুপার পাওয়ার কে? সুপার পাওয়ার প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার কিন্তু কলকাবি, হ্যাঁ, সে যদি একটু চাবি নেড়ে দেয়, একটু হুকুম দিয়ে দেয়, 64টা জেলার ডিস্ট্রিক্টই কিন্তু আপনার 64টা জেলার কি ডিসি কিন্তু কি করতে পারে? খবরদারি করতে পারে তখন। তো এটা হলো সুপার পাওয়ার মেডিসিন। তো সালফার এমন একটি সুপার পাওয়ার মেডিসিন, এটা দিলেই কিন্তু রোগী ভালো হয়ে যায়। হ্যাঁ, সালফারের মধ্যে কি লক্ষণ পাই? সালফারের মধ্যে আমরা এমন লক্ষণ পাই, তার মধ্যে কি সে ছেঁড়া খাতায় শয়ন করে রাজা হওয়ার স্বপ্ন দেখে, সে দার্শনিকের মতো, মানে ভ্রান্ত দার্শনিকের মতো, ভণ্ড দার্শনিকের মতো চিন্তা করতে থাকে, সে এত বেশি নোংরা থাকে, এত বেশি নোংরা থাকে যে তার বিছানাটাকে এলোমেলো রাখে, তার পোশাক পরিচ্ছদ কি থেকে দুর্গন্ধ আসতে থাকে, পোশাক এক সপ্তাহ গায়ে দিচ্ছে তো দিচ্ছেই, দুর্গন্ধ যুক্ত ঘাম তার নাকে আসতেছে, শুকতেছে, দুর্গন্ধ হচ্ছে, তারপরে এই পোশাক চেঞ্জ করে না, নখ অনেক বড় বড় হয়ে গেছে, নখের মধ্যে ময়লা ময়লা আসতেছে। অনেক সময় এমন রোগী পাবেন, আমি একটা বাচ্চা রোগী পেয়েছি সালফারের, যে এক রাইবের মেয়ে, সে কিন্তু এই মেয়েটা কি করতো, পায়খানা করতো, করার পরে পায়খানাটাকে হাত দিয়ে এইভাবে লেপটাতো, লেপটে ওই পায়খানা খাইতো। তাই বললাম যে ভাই, আপনার এই মেয়ের এই ধরনের স্বভাবটা দূর হয়ে যাবে, সালফার দেওয়াতে তার দূর হয়ে গেছে। জানিয়ে সালফারের রোগীর মানে মানসিকতা এত নোংরা, তাদের শরীরে যেমন নোংরা থাকে, তার মনও নোংরা, তার মনও নোংরা, তার শরীরও নোংরা। এই লক্ষণ পাইলে আমরা সালফারের কথা চিন্তা করব, এবং তাদের হাতের তালু, মাথার তালু, পায়ের তালু এবং সমস্ত শরীরে মনে হচ্ছে ফ্ল্যাশেস অফ হিট, উত্তাপের ঝলকা, উত্তাপের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। তো হাতের তালুতে হাত দিলে মনে অত্যন্ত উত্তাপ মনে হচ্ছে, আবার পায়ের তালুতে অত্যন্ত উত্তাপ মনে হচ্ছে, মাথার তালুতে অত্যন্ত উত্তাপ মনে হচ্ছে। পায়খানা যখন করে প্রচন্ড বার্নিং হতে থাকে, এবং সেই বার্নিংটা অনেক সময় দেখা যাচ্ছে যে কি ঠান্ডা দিলে একটু কমফোর্ট ফিল করতে থাকে। তো সালফারের রোগীরা ফ্লোরে শুয়ে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু গোসলে তাদের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এই সমস্ত লক্ষণ পাইলে অবশ্যই আমরা সালফারকে অ্যাপ্লাই করব। আমরা এবার আসি ফসফরাসের। তো ফসফরাসের রোগীর আমি অনেক রোগী দেখেছি, ফসফরাসের রোগীর মাথায় ঠান্ডা চাই এবং পাকস্থলীতে ঠান্ডা চাই, আর সকল স্থানে গরম চাই। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ফসফরাসের রোগী এদের হালকা পাতলা শরীর, এদের চোখ সুন্দর, এদের কি, এদের ভুরু সুন্দর, চোখ সুন্দর, চেহারা সুন্দর, এদের অনুভূতি শক্তি খুব বেশি থাকে, এবং এরা সঙ্গী চাই। ঝড় বৃষ্টি বাদলা বর্ষাতে এদের রোগ লক্ষণ বৃদ্ধি পায়, এবং বিদ্যুৎ চমকালে এরা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এবং কি চাই? সকল অবস্থায় আইসক্রিম খেতে চাই, সকল অবস্থায় এরা ঠান্ডা প্রিয়। তো মাথায় ঠান্ডা চাই এবং পাকস্থলীতে ঠান্ডা চাই, আর সকল স্থানে গরম চাই। তাহলে মলদ্বারে যদিও বার্নিং সেন্সেশন আছে, মলদ্বারে জ্বালা করছে, তার পাইলস আছে, এই পাইলসের ক্ষেত্রে সে সেখানে কি চাবে? সেখানে গরম চাবে। তো আমরা ফসফরাসের ফসফরাসের চিত্র অঙ্কন করার পরে আমি কিন্তু সংক্ষেপে 2-1 মিনিটে করে, আর 2-3 মিনিট আছে, 2-3 মিনিটে 2-3 মেডিসিন শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এরপর আসে আমরা পালসিলা। তো পালসিলাতে আমরা কি পাই? পালসিলা রোগীর এত বেশি শান্ত শিষ্ট নম্র ভদ্র, হ্যাঁ, তাকে শুধু একটু ভালোবাসা দেওয়া দরকার। কি দরকার? তাকে শুধু একটু ভালোবাসা দেওয়া দরকার। তো দুইজনেই চাকরি করে, দুইজনে হয়তো ব্যাংকে চাকরি করে, স্বামী স্ত্রী দুজনেই। তো দুইজনেই কষ্ট করে সারাদিন কষ্ট করে অফিস থেকে বাসায় গেছে। তো এখন স্ত্রীকে যদি স্বামী একটু ভালোবাসার সুরে আদর করে যত্ন করে বলে যে, ও রহিমা, ও সকিনা, তুমি আমাকে এক গ্লাস পানি দাও না, তোমার হাতে ঠান্ডা পানি কত সুন্দর, হ্যাঁ, খেয়ে হৃদয়টা কি প্রশান্তি লাভ করব। এই কথা বলা মাত্রই সে কি করবে? তার স্বামীর কথা শুনতে সে বাধ্য হয়ে যায়। সে চাই শুধু একটু ভালোবাসা, তাকে দিয়ে পৃথিবীর সব কাজ করানো সম্ভব। একমাত্র চাই সে আদর, ভালোবাসা, স্নেহ, এগুলো চাই। তো তার মধ্যে গরম কাতরতার লক্ষণ থাকবে, হ্যাঁ, তার মধ্যেও জ্বালা আছে, হাতের তালু, পায়ের তালু, মাথার তালু জ্বালা থাকে, হ্যাঁ, কিন্তু ঠান্ডা দিলে একটু কমফোর্ট ফিল করতে থাকে, সেও ঠান্ডা খেতে চাই। এবং পরিবর্তনশীলতাই তার কিন্তু পালসের ব্রাড বৈশিষ্ট্য, তাদের মধ্যে পিপাসাহীনতা থাকবে, হ্যাঁ,
এবং তাদের সঙ্গী পছন্দ করবে তারা, আবার ভূতের ভয় থাকে, আর অসংখ্য লক্ষণ আছে পালসিটিলার। এবং দেখা যায় যে কোনো মহিলা রোগী এসেছে, আপনি একটা মাত্র লক্ষণ নিবেন। কি লক্ষণ? সেটা হলো আপনার মেনস্ট্রুয়েশন কেমন হয়, তখন বলবে সে তার মেনস্ট্রুয়েশন পরিবর্তনশীল হয়, প্রত্যেকবারই পরিবর্তনশীল, এই মাসে একরকম পরের মাসে একরকম, এবার চেঞ্জ হতে থাকে। একটি মাত্র ফার্স্ট মেডিসিন আছে, সেটা হলো পালসিটিলা। জি এনিওয়ে, আমরা আসবো সিপিয়াতে। যে সিপিআর রোগীদের মধ্যেও কিন্তু হেমোরয়েডস এর লক্ষণ থাকে। সিপিআর রোগীরা কি পালসিটিলার বিপরীত। কিসের বিপরীত? পালসিটিলার বিপরীত। এরা একা থাকতে চাই এবং ন্যাট্টামিয়ার ক্রনিক। আমরা ন্যাট্টাম এবং পালসিটিলার সম্পর্কটা আলোচনা করে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। তো ন্যাট্টামিয়ার এবং পালসিটিলার বিরাট সম্পর্ক আছে। ন্যাট্টামিয়ার গরম কাতর হয়, আর সিপিআর শীত কাতর হয়। তো ন্যাট্টামিয়ার গরম কাতর লবণ খাবে বেশি, সান্ত্বনা দিলে এদেরও রাগ লক্ষণ কি রাগগুলো বৃদ্ধি পায়, রোগ লক্ষণ গুলো বৃদ্ধি পায়, কষ্টগুলো বৃদ্ধি পায়। হ্যাঁ, খোলামেলা স্থানে এরা প্রসাব করতে পারে না, লবণ খাওয়ার প্রবণতা থাকে। গরমে তাদের কি কষ্টগুলো বাড়ে, এরা রোদে যেতে পারে না। হ্যাঁ, গরম দেখলে অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, আপনার চেম্বারে এসেছে অত্যন্ত অত্যন্ত গরম, এখানে বলেন যে আপনি এসিটা তাড়াতাড়ি ছেড়ে দেন, ফ্যানটা তাড়াতাড়ি ছেড়ে দেন। পিপাসা তাদের খুব বেশি থাকে এবং সকল স্থানটা অরিফিসটা এদের ড্রাইনেস থাকে। তো ন্যাট্টামিয়ার আপনি অ্যাপ্লাই করেছেন, প্রচন্ড কোষ্ঠকাঠিন্য থাকে, এত বেশি কোষ্ঠকাঠিন্য অন্য কোনো মেডিসিনে খুব কম পাওয়া যাবে, যেমন ব্রায়নে তো আছে। তো ন্যাট্টামিয়ার অ্যাপ্লাই করে আর ভালো হচ্ছে না। ন্যাট্টামিয়ারের ক্রনিক কি? ইগনিশিয়ার ক্রনিক যেমন ন্যাট্টামিয়ার, আবার ন্যাট্টামিয়ার ক্রনিক সিপিয়া, আবার সিপিআর কমপ্লিমেন্টারি সালফার, এই মেডিসিন গুলোকে আমাদের স্মরণ রাখতে হবে। তো সিপিআর রোগীও কিন্তু অ্যাভারশন টু হাজব্যান্ড, অ্যাভারশন টু ফ্যামিলি মেম্বার, অ্যাভারশন টু চাইল্ড, হ্যাঁ, এইভাবে তার কি সন্তানের প্রতি অনীহা, ফ্যামিলির সদস্যদের প্রতি অনীহা, স্বামীর প্রতি অনীহা, তার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে অনীহা, বিতৃষ্ণা, বিরাগ। হ্যাঁ, তাকেও কিন্তু সান্ত্বনা দিলে তার রোগ লক্ষণগুলো কি আর বাড়ে, তার কষ্টগুলো বাড়ে, মানসিক কষ্টগুলো বাড়ে। এই লক্ষণ যখন আমরা পাবে এবং শীতকাতর লক্ষণ পাবো, এবং আরো কিছু লক্ষণ, পেইনফুল ইন্টার মানে কোশন, পেইনফুল ইন্টারকোর্স, এটা যদি থাকে, ড্রাইনেস থাকে, এবং সাদা স্রাবের লক্ষণ যদি থাকে, তো এবং অনেক সময় জিঙের মতো নাকের উপরে একটা দাগ থাকে, হ্যাঁ, ঘোড়ার জিঙের মতো। তো যদি আমরা এইভাবে দাগ পাই এবং মুখে মনে হচ্ছে ম্যাস্তা পড়েছে, হ্যাঁ, এবং হালকা পাতলা গড়নের এবং পুরুষ আকৃতির গঠন, পুরুষ আকৃতির অনেক লম্বা হয়, এবং পুরুষের যেমন সামনের পাটটা সমান, পিছনের পাটটা সমান, অনুরূপ ভাবে মানে মহিলাদেরকে যদি এমন দেখা যায় যে এ পুরুষ না মহিলা না হিজড়া কিছু বোঝা যাচ্ছে না, তখন আমরা চিন্তা করবো সিপিয়াকে। জি, তা আমরা মনে হয় আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে চলে আসছি। স্যার জি, আপনাদের ধন্যবাদ, কোনো কোশ্চেন থাকলে করতে ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত চমৎকার আলোচনার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আমরা এখন জানতে চাচ্ছিলাম আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দীর্ঘক্ষণ স্যার, ধরে আপনারা এইভাবে লাইভে এসে আলোচনা শুনতেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। তো স্যার জি, আমাদের আরো কিছু প্রশ্ন আছে স্যার। এখন একজন পাইলস আক্রান্ত রোগীর জন্য কি কি করণীয় এবং বর্জনীয়? জি, আসলে পাইলস আক্রান্ত হলে আমি কিন্তু এর এর আগেই কিন্তু আমি কথাগুলো বলেছি, এর আগেই বলেছি তারপরে স্যার যে তারা কি করবে এবং কি করবে না। হ্যাঁ, হ্যাঁ, তারা তারা যে কাজটা করবে না, তো তাদের বিশেষ করে কথাপথ্য এবং হ্যাঁ লাইফস্টাইলটাকে তাদের চেঞ্জ করতে হবে। লাইফস্টাইলটা কি করতে হবে? তাদের চেঞ্জ করতে হবে। কিভাবে? তো রোগীদের দেখা যায় যেসব খাবার খাইলে তার কষ্টটা বাড়তেছে, তার পাইলসে কষ্ট হচ্ছে, সেই খাবার বর্জন করবে। সে যদি রাত্রি জাগরণ করার ফলে তার কষ্ট বাড়ে। এখন দেখেন, ফান্ডামেন্টাল অর্গাননে একটা সূত্র আছে, সম্ভবত ৫ নম্বর সূত্র। কত নম্বর সূত্র? ৫ নম্বর সূত্র। সেখানে লেখা আছে ফান্ডামেন্টাল অ্যান্ড এক্সাইটিং কজ, যেটা সেটা যদি রোগী অ্যাভয়েড না করে, কখনো ওই রোগীকে ভালো করা সম্ভব নয়। তো এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে যে কাজগুলো এরা করবে, পাইলসের রোগীরা পায়খানা কোন রকম কোষ্ঠবদ্ধ যাতে না থাকে সেই ব্যবস্থা করবে। এরা নরম খাবার খাবে, এরা শাকসবজি বেশি খাবে, আঁশযুক্ত খাবার বেশি খাবে, বেশি বেশি পানি খাবে, বেশি বেশি ফ্রুটস খাবে, বেশি বেশি আপনার ওই যে কি বলবো, মিষ্টি কুমড়া, আপনার লাউ, হ্যাঁ, এইগুলো, আবার পেঁপে, এই ধরনের খাবার খেতে থাকবে। বেশি বেশি আপনার তরল খাবার এরা খেতে থাকবে। এই খাবার খাইলে দেখবেন যে কোষ্ঠবদ্ধের লক্ষণ যদি দূর করা যায়, পাইলসের 50% রোগীকে ভালো করা সম্ভব উইদাউট মেডিসিনেই কিন্তু পাইলসের 50% রোগীদেরকে ভালো করা সম্ভব, যদি তাদের খাদ্যাভ্যাসটা এবং লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ফেলে। কিন্তু যারা অভিজাত শ্রেণীর, কে কার কথা শোনে, ওই আমি একটা প্রায় কথা বলি, আমি কথাটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যে কি জানো আমি বলি, ভুলে যাচ্ছি শব্দটা, যাই হোক, তো মনে নাই। তো এখন কে কার কথা শোনে? তো এখন আপনি যতই পরামর্শ দেন যে ডাক্তার সাহেব, চোরের সোনার ধর্মকানি, এটা তো আলাদা একটা প্রবাদ প্রবচন। আহ তো যাই হোক, তো এখন কথা হলো যে তারা যদি
তাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ না করে, খাদ্যাভ্যাসটা চেঞ্জ না করে, হ্যাঁ, যেই কারণে রোগটা সৃষ্টি হচ্ছে সেই কারণটা যদি দূরীভূত না করে, তাহলে কখনোই তাদেরকে আরোগ্য করা সম্ভব না। আপনি শুধুমাত্র মেডিসিন দিয়েই তাদেরকে আরোগ্য করতে পারেন না। মেডিসিনের পাশাপাশি ডায়েট অ্যান্ড রেজিমেন 258 থেকে 263 নম্বর সূত্র, কত নম্বর সূত্র? 258 থেকে 263 নম্বর সূত্র। ডায়েট অ্যান্ড ম্যানেজমেন্ট, ডায়েট অ্যান্ড রেজিমেন যেটা, এটা তাদেরকে বলে দিতে হবে যে আপনি এই ধরনের খাবার খাবেন, এই ধরনের খাবার বর্জন করবেন। জি, আপনার আর কোনো কোশ্চেন? ধন্যবাদ স্যার। স্যার, একজন পাইলস আক্রান্ত রোগীর যদি সঠিক সময়ে সদৃশ্য বিধানে চিকিৎসা না করা হয়, তাহলে তার ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে, কি জটিলতা দেখা দিতে পারে? হ্যাঁ, আসলে সঠিক সময়ে, হ্যাঁ, সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা না নেওয়া হয়, সেই ক্ষেত্রে এটা আরো জটিল থেকে জটিলতর অবস্থা তৈরি হতে পারে। ওখান থেকে আপনার ক্যান্সারও হয়ে যেতে পারে। ঠিক আছে? তো ওখানে ক্ষত তৈরি হলো, তো সে অপারেশনের দিকে গেল। তো অপারেশন করে কিন্তু অনেক সময় কিন্তু ভালো করা যায় না। সে সার্জারিতে যেতে চাই যে এটা তো হোমিওপ্যাথি ভালো হচ্ছে না, আমি সার্জারির সাহায্য নেই। তো সার্জারি করেও দেখা গেলো সে ভালো হলো না। একাধিকবার সার্জারি করলো, ওটা খুব সেন্সিটিভ প্লেস। তো এখানে সার্জারি করার পরে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং হ্যাঁ, তাদের যদি বংশে যদি এই ধরনের সাসেপ্টিবিলিটি না থাকে, তাহলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। ক্যান্সারে আক্রান্ত হতে হলে তার বংশে এই ধরনের সাসেপ্টিবিলিটি তার মধ্যে থাকতে হবে এবং বংশে তাদের ক্যান্সারের ইতিহাস থাকতে হবে। জি, স্যার ধন্যবাদ স্যার। আর কোনো প্রশ্ন? স্যার, এই পর্যায়ে দর্শকদের কাছ থেকে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর জবাবের জন্য আপনার জন্য দর্শকগণ অপেক্ষা করছেন। প্রথমে আমাদের কাছে লিখেছেন, স্যার, আমি ঘুমালে আমার জিহ্বায় ব্যথা হয়, কিন্তু আমি ল্যাকেসিস ব্যবহার করেছি, প্রথমে কাজ হয়েছে, এখন আর হয় না, এমন কি এখন কি করব, একটু বলবেন জি, কি? জি, 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 চমৎকার চমৎকার উত্তর আছে। সেটা হলো, দেখেন, আমরা যখন মেডিসিন সিলেকশন করি, অনেকেই কি কি করেন, সিমিলার করেন, অনেকেই মোর সিমিলার করেন, অনেকেই সিমিলিমাম করেন। তো অনেকে সিমিলার করেন, সদৃশ করেন, আরো অধিকতর সদৃশ করেন, আর সবচেয়ে সদৃশতম যেটা সিমিলিমাম, এই সিমিলিমাম করতে পারাটা সো মাচ ডিফিকাল্ট। আপনি হয়তোবা যে মেডিসিনটা নিজে অ্যাপ্লাই করেছেন, সুনির্দিষ্ট লক্ষণ অনুযায়ী আপনার মেডিসিনটা এইভাবে আসে নাই। ঠিক আছে? টোটাল সিমটমস অনুযায়ী রোগের চিত্র, রোগীর চিত্র একসাথে আসলে সিমিলার হয় নাই, যার কারণে আপনি আরোগ্য হচ্ছেন না। তো এই বিষয়ে আমি মনে করি আপনি যেখানে আছেন ওখানে অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখিয়ে সেখানে চিকিৎসা নিতে পারেন। হোমিওপ্যাথিতেই এই চিকিৎসাগুলো, আমি অসংখ্য পেশেন্ট দেখেছি, এই চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে এটা আরোগ্য হওয়া সম্ভব। তো আসলে দেখেন, আপনি যখন মেডিসিন দিয়েছেন বা নিজে অ্যাপ্লাই করেছেন, সেটা হয়তো আপনার আংশিক সদৃশ ছিল, আংশিক সদৃশ অথবা সদৃশ। আপনি যখন একটা মেডিসিন, মানে মেডিসিনের চিত্র অঙ্কন করবেন, আপনার টোটালিটি অফ সিমটমস ওই মেডিসিনের চিত্রটা অঙ্কন করতে হবে। আদারওয়াইজ কখনো আংশিক, যেমন ইন জেনারেলি দেখবেন যে প্রত্যেকটা মেডিসিনেরই কিছু না কিছু সাধারণ লক্ষণ আছে, কিছু না কিছু সাধারণ লক্ষণ আছে, জ্বরের লক্ষণ অধিকাংশ মেডিসিনে আছে। তো এই জ্বরের কোনো মূল্যায়ন আছে? জ্বরের কোনো মূল্য আছে? নো, এই জ্বরের কোনো মূল্য নাই। যখন বলবে জ্বর কখন হয়, কিভাবে আসে, কিভাবে যায়, জ্বরে আপনার ঘাম কেমন দেখা দেয়, কোন অংশ ঘামে, কিভাবে আপনার শীত করে জ্বর আসে অথবা উত্তাপ দিয়ে জ্বর আসে, একজ্যাক্ট টাইম কখন, হ্যাঁ, ওই সময় আর আনুষঙ্গিক লক্ষণ কেমন, পিপাসা কেমন, পায়খানা কেমন, সমস্ত লক্ষণ নেওয়ার পরে একটা মেডিসিনের চিত্র তৈরি হয়। অথবা আমরা বলতে পারি যে আপনার মাথা ব্যথা, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথার জন্য ওষুধ দেন। তো এর উপরে কি একটা মেডিসিন দেওয়া যাবে? অসংখ্য মেডিসিন আসবে, অসংখ্য মেডিসিন আসবে। তো সেই ক্ষেত্রে একজন বলেছেন হারিস বেল হয় কি মেডিসিন হবে, আসলে আমরা পরে আসি, এই অ্যান্সারটা দিয়ে নেই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মাথা ব্যথার ক্ষেত্রে 100-এর উপরে আপনার মেডিসিন পাবেন। এখন আমরা যখন রেপার্টরি করি, এক্সাক্ট লোকেশন পাইলেন, আপনি চ্যাপ্টারে যান, এক্সাক্ট লোকেশন পাচ্ছেন, সেটা বাম সাইডে, ডান সাইডে, সেই ব্যথাটার টাইপ কেমন, হট টাইপ অফ পেইন, তো ব্যথাটার আপনার ধরন কেমন, সেটা বলছে আমার তীর তীর বেধার মতো ব্যথা, সুচ ফোটানোর মতো ব্যথা, মানে হাতুড়ি মারার ব্যথা, অথবা কেটে ফেলার মতো ব্যথা, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, মানে কি প্রেসার দেওয়ার মতো ব্যথা, ব্যথার অসংখ্য ধরন আছে। তো এখন কখন বাড়ে, কখন কমে, কিসে বাড়ে, এই সমস্ত লক্ষণগুলো নিতে হবে। আপনার মানসিক লক্ষণ কেমন, আপনার শারীরিক লক্ষণ কেমন, হ্যাঁ, রোগ কখন বৃদ্ধি পাচ্ছে, কখন উপশম হচ্ছে, এই সমস্ত লক্ষণ নেওয়ার পরে একটি মাত্র মেডিসিনের চিত্র হবে। কখনো হোমিওপ্যাথিতে অল্টারনেটিভ মেডিসিন দেওয়ার সুযোগ নাই। জি, আমি মনে হয় অ্যান্সারটা দিতে পেরেছি। যে স্যার, এবার আমাদের কাছে একজন একটা প্রশ্ন করছে, আসলে এটা তো সদৃশ্য চিকিৎসার ভিতর পড়ে না, হারিস বের হলে কি মেডিসিন আসবে, এটা তো হোমিও চিকিৎসার মধ্যে এরকম পড়ে না স্যার।
তারপরে আপনি আছে যদি আছে 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 আমি একটু একটু রেপার্টরির সাহায্য নেই। এটাকে প্রোলাপসাস অফ রেকটাম বলে। কি বলে? প্রোলাপসাস অফ রেকটাম, প্রোলাপসাস। প্রোলাপসাস, হ্যাঁ। আসি, কই আসে কই, একটু লাইনে থাকেন, আমি একটু রেপার্টরির সাহায্য নেই। প্রোলাপসাস, প্রোলাপসাস, কই, হ্যাঁ 109টা ওষুধ আছে। কয়টা ওষুধ আছে? 109টা ওষুধ আছে। আমি এই ধরনের হাদিস বের হওয়ার ক্ষেত্রে অসংখ্য মেডিসিন আমি অ্যাপ্লাই করেছি, অসংখ্য রোগী দেখেছি এবং ভালো হয়েছে। আমি রোগীর ইতিহাস ওইভাবে বলতে গেলে অনেক সময় বেশি লেগে যাবে, সময় আমাদের শেষ। দু এক কথায় আমি শেষ করে দেবো। 109টা মেডিসিন আমরা প্রোলাপসাস অফ রেকটামের ক্ষেত্রে 109টা মেডিসিন, এর মধ্যে 9টা ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড 33টি এবং 67টি থার্ড গ্রেড মেডিসিন। তো তার মধ্যে অ্যালো আছে, অ্যাপিস আছে, ক্যালকেট কার্ব আছে, ইগনেশিয়া আছে, মার্কসল আছে, মিউরিক অ্যাসিড আছে, নাগভুম আছে, পডোফাইলাম আছে, সিপি আছে। তো হারিস বের হওয়া, এটাকে ইংরেজি প্রোলাপসাস অফ রেকটাম বলে, অনেকে অরিস বলে, অরিস বলে, গুগল নির্গমন বলে, অনেকে গুগল নির্গমন বলে, অরিস বলে, হারিস বলে। বইয়ের ভাষা কিন্তু হারিস হিসাবে আমরা জানি। তো এই ক্ষেত্রে অসংখ্য মেডিসিন আছে, এটা আরোগ্য হওয়া সম্ভব হোমিওপ্যাথিতে। জি আচ্ছা, ধন্যবাদ। এবার মুশফিক সাহেব সাভার থেকে উনি জিজ্ঞাসা করছে যে পাইল চিকিৎসা সেবার জন্য হোমিওপ্যাথি ওষুধ সেবন কতটুকু কার্যকর? হ্যাঁ, আমি কিন্তু প্রথমে এই বিষয়ে আলোকপাত করেছি। হোমিওপ্যাথিতে একমাত্র কিন্তু চমৎকার চিকিৎসা আছে। আর আদার্স যে ট্রিটমেন্ট গুলো, সেগুলো যদিও আপনার ব্যথা বেদনা পেইন কিলার খেয়ে অথবা ব্যথানাশক কিছু ওষুধ খেয়ে অথবা তথাকথিত আমাদের হোমিওপ্যাথিক যারা অ্যালোপ্যাথির সাথে পাল্লা দিয়ে ওই এই যে হেমোরয়েডস মলম, আপনার কি সেটা স্কুলাসিপ, আপনার কি বলি ওই যে কলেজ নামও মনে হচ্ছে, এগুলো তো প্র্যাকটিস করি না, ওগুলো হাতের কাছে কলনসোনিয়ার মলম, এগুলো দেওয়ার ফলে সাময়িক একটু উপশম আরোগ্য হয় না। আপনার যদি টোটালিটা সিমটমস অনুযায়ী সুনির্বাচিত ওষুধ, সুনির্দিষ্ট ওষুধ যদি আপনার জন্য সেটা ওয়েল সিলেক্টেড হয়ে যায়, তাহলে অবশ্যই রোগীদেরকে আরোগ্য করা সম্ভব। জি, ধন্যবাদ আমরা স্যার। মনে হয় আর তো এই পর্যায়ে আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন মলদ্বারে অশ্বের বলি মিলানোর জন্য কি করা দরকার? রক্ত যায় না, আমি ব্যথা কিন্তু বেদনা। আমার আলোচনায় আপনি যদি আমার আলোচনা শুনে থাকেন, আলোচনার উত্তর পেয়ে যাবেন। আলোচনা আসলে স্পেসিফিক রোগের নামে কখনো মেডিসিন দেওয়া যায় না। আসলে হোমিওপ্যাথি থিম কোনটা, হোমিওপ্যাথি আসলে কি বলতেছে, এটা আমাদেরকে জানতে হবে। তো এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে, রেজিস্টার ডাক্তারের কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারেন। শুধু হোমিওপ্যাথিক বাক্স থেকে হোমিওপ্যাথিক ওষুধ তুলে দিলে সেটা হোমিওপ্যাথিক হয় না। হোমিওপ্যাথির বাক্স থেকে হোমিওপ্যাথিক 2 ফোঁটা ওষুধ দিলেই সেটা হোমিওপ্যাথিক হয় না। হোমিওপ্যাথিক হতে হলে সদৃশ হতে হবে, একক হতে হবে, সূক্ষ্ম হতে হবে, শক্তিকৃত হতে হবে, পরীক্ষিত হতে হবে। আদারওয়াইজ সেটা হোমিওপ্যাথিক হবে না। জি, আমি মনে হয় উত্তর দিতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ তো স্যার। আপনাদের, স্যার, যে স্যার, আপনাদের সকলকেও ধন্যবাদ। আর এই পর্যায়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে সম্পর্কে কিছু বলুন। জি, দর্শক। আপনারা আসলে এতক্ষণ ধৈর্যের সাথে আমাদের আজকে যে চ্যাপ্টারটা ছিল, যে টপিকটা ছিল, সেটা হলো পাইলস বা হেমোরয়েডস। হেমোরয়েডস এর উপরে আপনারা যে যেখান থেকে, দেশ থেকে বিদেশ থেকে আমাদের লাইভটাকে দেখতেছেন, সকলকেই আমি আসলে ধন্যবাদ জানাই। এই ধরনের আমাদের প্রোগ্রাম প্রতি সোমবারে, আমিও আমার প্রোগ্রামটা মানে গুগল মিটে করতাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতিবার জনসচেতনতামূলক কাজ করার জন্য, হোমিওপ্যাথিক কনসেপশনটা ক্লিয়ার করার জন্য আমরা প্রায়ই কিন্তু এইভাবে লাইভে আসবো এবং আপনাদের সামনে হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ক যে অর্গাননের যে নীতিমালা আছে, আসলে একটা জিনিস দেখেন যে পৃথিবীতে যত চিকিৎসা বিজ্ঞান আছে, একমাত্র হোমিওপ্যাথিক ছাড়া আর অন্য কোনো চিকিৎসা বিজ্ঞানের কোনো সংবিধান নাই। একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সংবিধান আছে, সেটা অর্গানন অফ মেডিসিন। আর আদার্স কোন পৃথিবীতে কোনো ট্রিটমেন্টের চিকিৎসা নীতিমালা নাই। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিবেন যে কোনো রোগের ক্ষেত্রে। অনেকেই বলে যে যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। আমি বলবো, যখন কোনো রোগীরা আমি 18 বছর প্র্যাকটিসে লাইফে দেখেছি অসংখ্য জটিল কমপ্লিকেটেড কেস নিয়ে আমাদের কাছে এসেছে, এইভাবে রোগী ভালো হয়েছে। আবার সব রোগী ভালো হয়ে যায় এমন নয়। আমার কাছে যেসব পেশেন্ট আসে, প্রায় 80% পেশেন্টকে আমি ভালো করেছি। আমি বন্ধা রোগী দেখেছি আমার প্র্যাকটিস লাইফে প্রায় 63 জন, তার মধ্যে 53 জন রেজাল্ট পেয়েছি। এই ধরনের অসংখ্য রোগীর ইতিহাস বললে মানে মাসকে মাস, বছরকে বছর লাগবে, আমরা ওদিকে না যাই। কিন্তু কথা হলো যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক নীতিমালা বিষয়ক যে জ্ঞান, সেটা একজন দক্ষ অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছ থেকে আপনারা কি পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন, আপনারা খুবই চমৎকার রেজাল্ট পাবেন, আমি আশাবাদী। আমি হোমিওপ্যাথি সম্বন্ধে আমার এত বেশি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আমি খুব কনফিডেন্সের সাথে কথা বলি, কনফিডেন্স নিয়ে কথা বলি। তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিব
আপনারা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও সকলে আমার জন্য দোয়া করবেন। তো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলকে আবারও সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা স্যার সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। স্যার আপনার অত্যন্ত চমৎকার আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আজ আপনার মূল্যবান সময় থেকে আমাদের মাঝে কিছু সময় ব্যয় করার জন্য হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা আপনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে এই লাইভ প্রোগ্রামে আনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জি, স্যার আপনাকেও সালাম শুভরাত্রি। জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি স্যার। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে আগামী সোমবার ঠিক এই সময়। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।